আমার তো কমপ্লেইন কম জীবনে, আমার জীবনে আফসোস খুব কম, আমার কোনো আফসোস নাই। ভালো খারাপ মিলিয়েই তো সৃষ্টিকর্তা এমন কাউকে কোনো কিছু দিয়ে পাঠাননি যে সারা জীবন সে ভালো থাকবে। ইয়েস ইয়েস, বতে বেদের মেয়ে, হ্যাঁ প্রথম দেখা, এবং সেটা আমি সিনেমা হলে গিয়ে, তখন তো সিনেমা হল, ইয়েস রাজশাহীতে? রাজশাহীতে। বাহ, এই আন্ধারের ইনফরমেশন আপনার কাছে আছে। সবাই আন্ধার কিন্তু জানে। খুব, মানে আমরা একটু গোপন রাখার চেষ্টা করেছিলাম। না একটা পোস্টার এসেছিল যে সবার নাম। হ্যাঁ, বাট ওটা একটু পরের দিকে আর কি এসেছে, প্রথমে আসেনি। হ্যাঁ, মেয়ে তো প্রেম করতেই পারে, এমন তো না যে আমি ক্লাস 4 এ থাকতে প্রেম করছি, 9। হ্যাঁ, ইট ওয়াজ 9। তো আম্মা এমন অ্যাক্টিং করলো, এমন কান্না কাটি, ও মাই গড। তারপরে আমার ফুপি আছেন একজন, ছোট ফুপি, তা আমি যে ফোনে তখন ওই থাকে না কর্ডলেস, আমার ফোনে কথা হচ্ছে, সে আর এক রুম থেকে শুনছে আমি আমার গরিব ফকির এই শব্দগুলি আমার মুখে আমি উচ্চারণ করি না, আমার কষ্ট হয়। তারা অর্থনৈতিকভাবে চ্যালেঞ্জড, হতাশ হওয়া যাবে না। জীবন তোমাকে সুন্দর একটা জায়গায় ডিরেকশনে নিয়ে যাবেই। তুমি হতাশ হয়ে গেলেই লাইফ তোমাকে ভালো কিচ্ছু দেবে না, কারণ হতাশা জিনিসটাই সবচেয়ে খারাপ জিনিস। আলো আধারির এক ডিমলাইট সন্ধ্যায় গল্পেরও যখন নিঃশব্দে জন্ম নেয়, তখনই যেন পর্দার ভেতর থেকে বেরিয়ে আসেন এক অনন্য উপস্থিতি। তার চোখে অমীমাংসিত অনুভূতির ছায়া, কণ্ঠে সিটি লাইফের ব্যস্ততা ছাপিয়ে যাওয়া এক মায়াবী ধ্বনি। ভালোবাসা এমনই হয়, এই উপলব্ধিকে তিনি শুধু সংলাপে নন, নিজের অস্তিত্বেই বয়ে বেড়ান। কখনো তিনি বকুল ফুলের মালার মতো কোমল, আবার কখনো মহানগরের কঠিন বাস্তবতায় দৃঢ়। তিনি অনেকের ক্রাশ, এখানে তো কোনো ভুল ছিল না, ভুল হবার সম্ভাবনাও নেই, কারণ অনলাইন অফলাইনের এই জটিল সময় তিনি হয়ে উঠেছেন অনুভূতির এক নির্ভরযোগ্য ঠিকানা। ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড লিসেনার্স, আজকের বিহাইন্ড দ্য ফেম উইথ আরআরকে পডকাস্টে আমি আমন্ত্রণ জানিয়েছি এমন একজনকে, আবেদনময় ব্যক্তিত্ব, স্বতন্ত্র সৌন্দর্য আর শক্তিশালী অভিনয়ের কারণে যিনি প্রতিনিয়ত আমাদের মুগ্ধ করে যাচ্ছেন। প্রিয় অভিনয় শিল্পী তানজিকা আমিন। ওকে, আগে একটু নিঃশ্বাসটা আমাকে নিতে দেন। আমি এতক্ষণ শুধু শুনলাম যে কিভাবে এর স্ক্রিপ্টটা সাজানো হয়েছে, তো নাইসলি বলা হয়েছে, সো নাইস। না, না, আই এম ওভারওয়েলমড। আজকে কিন্তু দর্শকদের একটু সতর্ক করে দিচ্ছে, মানে এরকম লাখো দর্শকদের ক্রাশের সামনে বসে আমি কিন্তু কিছুটা একটু পিছলেও যেতে পারি আর কি। আচ্ছা, তো যদি কিছু হয় তাহলে সেটার কি বিল আমার অ্যাকাউন্টে চলে আসবে, মানে আমাকে হ্যাঁ দেওয়া হ্যাঁ হবে হ্যাঁ, না? সব হবে, সব মানে হবে। মেডিকেলের যা যা যাবতীয় খরচ, ঠিক আছে, ওকে। এনিওয়ে, থ্যাংক ইউ, ওয়েলকাম টু মাই পডকাস্ট। আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে হয় না যে বাসায় বসে আপনার তো উপস্থাপনা দেখে মুগ্ধ হয়েছে, আমার বউ বলতো যে আসলে এত সুন্দর করে কিভাবে কথা বলে। তো আজকে এখানে আমি বসেছি আড্ডা দিতে না, গল্প করতে না, ক্লাস করতে, মাস্টার ক্লাস হ্যাঁ করতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে। এটা হচ্ছে আমি একটু আগে জিজ্ঞেস করছিলাম, বাট সেটা এখন আর জিজ্ঞেস করা যাবে না। এই যে এই কথাগুলি ইনস্ট্যান্ট, এগুলি আমি আপনার কাছ থেকে শিখতে চাই, কারণ আমি তো যে স্ক্রিপ্ট থাকে সেভাবে প্রশ্ন করি, বাট ইনস্ট্যান্ট যে আইডিয়া, একটা প্রশ্ন একজনকে করব, এইটার ক্লাস কি একটু আজকে নেওয়া যায়? আচ্ছা চলেন আমরা দুজনে দুজনের ক্লাসে আজকে নেই আমরা। কারণ মাছরাঙা টেলিভিশন তো আপনারই চ্যানেল, এখানে তো এটা কোনো আমার না, ভুল এটা আমি ছিল না। সবসময় বলে এসেছি, এটা আমার চ্যানেল, এবং এখানে আমার সব ভালো ভালো কাজ গেছে, আর আমি ওন করি এই চ্যানেলটাকে। সো তা আপনাকে আমি কবে থেকে ভালোবাসি সেটা জানেন? যখন থেকে আমি মিডিয়াতে এসেছি তখন থেকে। এক্স্যাক্টলি, and Yes. that was 22 ডিসেম্বর 2004। সোর্স কি ভাই? আপনি এত সোর্সফুল কিভাবে? এত রিসোর্স কোত্থেকে আপনার? সোর্স হচ্ছে কি, আমি প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে ছিলাম সেদিন। ঠিক আছে, বাট এবং, ডেটটাও যে মনে আছে 2004 এর কথা, আমি সেটা বলছি। কারণ প্রিয় মুহূর্ত, ভালোবাসার মুহূর্তগুলো তো মাথায় রাখতেই হয়। এবং যখন কিংবদন্তি রুনা লায়লা আপনার নাম ঘোষণা করেছিলেন যে লাক্স আনন্দধারা মিস ফটোজেনিক 2004-এর প্রথম রানার আপ হলেন তানজিকা আমিন, সেই মুহূর্ত থেকে কিন্তু আপনি এখানে অনেকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন, এবং তাদের মধ্যে আমি একজন। Honored and overwhelmed. এই বিষয়টি কেমন লাগে যে আপনার আগে পরে কিংবা তারপরে অনেকেই কিন্তু এখন নাই, কিন্তু আপনি এখনো ক্রিজে আছেন এবং দিন দিন আরো শক্তিশালী হচ্ছেন, এই রহস্যটা কি আসলে? ঢুকে গেছি না আমরা? ঢুকে Podcast এর মধ্যে গেছি এখন ঢুকে ক্লাসে। গেছে, এখন একদম। কেমন লাগে ছিল না প্রশ্নটা? ভালো লাগে, এটা তো এক কথায় উত্তর দেয়া যায়, বাট আপনি তো ব্যাখ্যা চাইছেন। সিক্রেট। সিক্রেট যেটা হচ্ছে যে আগে বুঝতাম না, আগে বুঝতাম না বলেই বিষয়টা সিরিয়াসলি নেইনি, আর এখন আসলে বোঝা শুরু করেছি, এবং প্রত্যেকটা স্টেপ খুব সিরিয়াসলি নিচ্ছি। থাকে না, একটা প্রেগনেন্ট ওয়ামেন যখন একটা সিঁড়ি বেয়ে উপরে ওঠে, সে কিন্তু খুব সাবধানে যায়। So, Exactly. আমার ইন্ডাস্ট্রিটা এখন আমার কাছে ওই রকম।
তো আমি খুব সাবধানে স্টেপ নিচ্ছি এবং আছি, খুব সাবধানেই থাকছি, তাই হয়তো টিকে এখন পর্যন্ত আছি। বাহ, এবং সেটা প্রমাণ আমরা রিসেন্ট টাইমসে দেখছি যে স্পেশালি ওটিটিতে মহানগর 2 অ্যাপটি মিতু চরিত্রে তো আমাদের খুব মানে কি বলবো মুগ্ধ করেছেন, এবং সেই মুগ্ধতার রেশ এখনো কাটেনি, 2-3 বছর হয়ে গেছে আর কি। পাশাপাশি অমীমাংসিত হোক, কালপুরুষ হোক, ডিম লাইট হোক, বোহেমিয়ান ঘোড়া হোক, আর কি বলবো, এরকম আরো অনেক কাজে আপনাকে আমরা রিসেন্ট টাইমসে দেখেছি। তবে আমরা তানজিকা আহমেদের হাতে আসলে অনেক স্বীকৃতি দেখতে চাই, কারণ স্বীকৃতি হচ্ছে একটি মোটিভেশনে, কি বলেন? ইন্সপিরেশন। অবশ্যই। যেটা হয় দায়িত্ব বেড়ে যায় কাঁধে, তখন না ভালো কাজ করার আকাঙ্ক্ষাটাও চলে আসে। আর এখন আপনি যদি কাজ করছেন, চেষ্টা করছেন, সবাই তো চেষ্টা করেই ভালো কাজ করে, কষ্ট করে ভালো কাজ করে। আপনি কষ্ট করেই যাচ্ছেন বাট কোনো রেকগনিশন পাচ্ছেন না, একটা সময় আপনি টায়ার্ড হয়ে যাবেন, আপনি Bore হয়ে ডিপ্রেশনে যাবেন। চলে যাবেন, বোর হয়ে যাবেন। তখন আপনার মধ্যে পটেনশিয়ালিটি থাকলেও আপনি ভালো কাজ দেবেন না, কারণ এনার্জি নাই তো আপনার ভেতরে। সো ইয়েস, অ্যাওয়ার্ড অনেকেই বলে যে অ্যাওয়ার্ড ইজ নাথিং, নিজের ভালো কাজ নিজে করে যাও, বাট অ্যাওয়ার্ড ইজ অ্যাওয়ার্ড, দিস ইজ সামথিং। বাহ, তবে আপনার হাতে অ্যাওয়ার্ড কম থাকলেও আপনার চরিত্রগুলোর দাগ কিন্তু আপনার সাথে রয়ে যায়, এবং সেটি অমীমাংসিতর কথাই যদি আমি ধরি, আমি শুনেছি যে অমীমাংসিত শুটিং শেষ হওয়ার 7 দিন পর আপনার শরীরে ব্যথা ছিল এবং অনেক দাগ নাকি রয়ে গিয়েছিল। হ্যাঁ, মানে দেখেছেন তো অমীমাংসিত, তো লং শটের অনেক অ্যাকশন, আপনাকে অনেক সবাই শুধু action। মারছে। আমাকে শুধু মেরেছে মানুষজন। এবং শুটিং করতে গিয়ে যেটা হয় না, যে যতই আপনি টেকনিক্যালি রিচ হন না কেন, বা আপনি ক্যামেরা কোথায় আছে না আছে বোঝেন না কেন, যদি ফোর্সটা না দেন অ্যাক্টিংটা আসে না, রাইট? সো আমাকে যদি মারামারি এবং খুন এবং উপর্যুপরি ছুরিকাঘাত এবং খুব কষ্ট দিয়ে মৃত্যুটা, তখন আমার যে কো অ্যাক্টর তারা ভুলে যাচ্ছে, তারা ভুলে গিয়ে তারা আমাকে মেরে দিচ্ছে। গায়ের উপরে উঠে কিছু সিন আছে এবং সিরিয়াসলি পুরো শক্তিটা গায়ের উপরে দিচ্ছে, হাত ধরে টানছে, চুল ধরে টানছে, থাপ্পড় দিচ্ছে। সো হ্যাঁ, এটা কি রিহার্সাল করতে হয়েছিল নাকি? আমরা তো সেটের মধ্যে ক্যামেরাতে ওয়ান টেক শট অনেক ছিল আর কি, তো রিহার্সাল তো করেছি। রিহার্সালে হয়তো একটু সাবধানে ছিল, এবার যখনই হয় না অ্যাকশনটাকে বলে, তখন সব খুব সিরিয়াস হয়ে যায়। সিরিয়াস হয়ে গিয়ে আমার উপরে জাস্ট মায়ের দাগ, লিটারালি রুম্মান ভাই, ব্রুজেস লাইক এইরকম ভাবে। আমি বাসায় গিয়ে যখন দেখি, ডে বাই ডে তো আরও বেড়েছে এটা, Just দাগ, হাতের দাগ, এখানে দাগ, এখানে দাগ, দাগ। ওই যে আপনি বলছিলেন না এখন আগের থেকে অনেক বেশি সিরিয়াস হয়েছেন, মানে আপনি চরিত্রে এত ডুবে যান, অভিনয়ের সময় আপনি ভুলে যান যে কে মারছে, কে কি করছে, এবং সেটি রয়ে যায় আর কি এটা আপনার শুধু সাথে। আমি না, এটা সবাই যারা এখন খুব মানে কাজটাকে ভালোবেসে করছে, যারা তারা অভিনয়ের ভুলে মজাটা যায়, পেয়ে যায় পেয়ে আর কি। যায়, তারা ভুলে গিয়ে একদম ভেতরে ঢুকেই ইনভলভ, 100% ইনভলভ হয়ে কাজটা করে। তো আপনার চলচ্চিত্র ক্যারিয়ার নিয়ে শুরু করি, মানে গল্পটা শুরু করি, কারণ অনেকেই জানে না যে আপনার শুরুটা হয়েছিল চলচ্চিত্র দিয়ে, এবং আমি কিন্তু সেই চলচ্চিত্রটি সিনেমা হলে গিয়ে দেখেছিলাম, এবং সেটি ছিল 22 সেপ্টেম্বর 2006। 5 5 5 5 রাইট, 5 তো দেখছেন ভুল করেছেন। না, ঠিক আছে, তাও তো একটু তো ক্লাস, সব ফার্স্ট হতে হবে তা কেন, সেকেন্ড হলেও তো হয়। ওকে, তো সেটি ছিল আমাদের কিংবদন্তি পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু পরিচালনা করেছিলেন, নায়ক রিয়াজ অভিনয় করেছিলেন আপনার বিপরীতে। আপনার কি কখনো মনে হয় যে ছবিটা করা ঠিক হয়নি? না, এখনো এটা মনে হয় না, আর তখন তো এটা মনেই হয়নি। তখন যেটা ছিল, ভয় কাজ করছিল। প্রথম সিনেমা আমার বকুল ফুলের মালা, দেলোয়ার জাহান ঝন্টু, আমার তো ভাবিনি কখনো আমি অ্যাক্টিং করব। সেখানে ফ্যামিলি থেকে একটু অ্যালাউ করলো, ঠিক আছে ফাইন, যেহেতু লাক্স হয়ে গেলাম, বিজ্ঞাপন চাইলে করতে পারি অথবা নাটক চাইলে করতে পারি, সিনেমা তো ইম্পসিবল, মিডল ক্লাস ফ্যামিলি, উই হ্যাভ মিডল ক্লাস ভ্যালিউজ অ্যান্ড অল। চলচ্চিত্র, বড় পর্দায় কোমর দুলিয়ে নাচা, এগুলি তো ইম্পসিবল। সো সেই জায়গা থেকে যখন আমার কাছে ফার্স্ট প্রপোজালটা চ্যানেল আই দিল, যে দেলোয়ার জাহান ঝন্টু এবং পরিচালিত, পাশে নায়ক রিয়াজ, তো নায়ক রিয়াজ তখন একটা তো খুব ক্রেজ, আর এর একটা লোভ হলো যে ঠিক আছে ফাইন, কাজটা করি, কারণ পাশে উনি আছেন। কারণ তখন আমরা ফেরদৌস ভাই আর রিয়াজ ভাইয়ের সাথে মানে কাজ দেখি, আর যদি ফিল্ম করতে হয় তখন ছিল ব্যাপারটা তারা দ্য বিগ স্টার, সুপারস্টার। তখন কাজটা করলাম, কাজ করতে গিয়ে না দেখলাম যে টোটালি ডিফারেন্ট, কারণ নাটক করছিলাম তখন অল্প অল্প, হাই হাই ফুবাইলে শুটিং, আমার সাথে তখন মা থাকতেন, ফিল্মের সেটই ডিফারেন্ট, এফডিসির স্টাইলই ডিফারেন্ট। রুম্মান ভাই, আপনাকে কি হিরোইন বলা হতো তখন? হ্যাঁ হিরোইনের খাবারের ডিব্বা আলাদা, হিরোইনের এই আলাদা, হিরোইনের সে আলাদা, আমি ইউজ টু না তো শুনে। তারপরে ওরা খুব লাউড,
এফডিসিতে চিৎকার করে বেশি, গালাগালিও করে বেশি, মানে ওই সময়টা একটা ছিল আর কি। তখন তো 35 এ আপনি হ্যাঁ, শুট 35 করেছিলেন এবং shoot। সাউন্ডও ছিল সাউন্ড বুঝছি ঘর একটা। ঘর 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 সাউন্ড হচ্ছে। সো এই জিনিসগুলির সাথে অভ্যস্ত ছিলাম না, তখন তো অভ্যস্ত হলাম, তারপরে কিন্তু ওই শেষ, আর তারপরে ফেরা হয়নি আর কি ফিল্ম জগতে। আপনি নাকি নৌকা থেকে পানিতে পড়ে গিয়েছিলেন? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। গানের শুটিং করছি, রিয়াজ ভাই হচ্ছে নৌকা বাইছে এরকম কিছু একটা, আর আমি কিভাবে যেন ব্যালেন্স হারিয়ে ফেললাম, ধাপ করে পড়ে গেলাম। ওফ, এটা একটা মেমোরি। কিন্তু তারপরে তো আপনি বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন, মানে এখন পর্যন্ত আমরা যদি বড় পর্দায় দেখি ভালোবাসা এমনই হয়, গহীনে গান চলচ্চিত্রে আপনাকে আমরা দেখেছি। তবে হয় না যে অনেকেই বলে যে আপনার থেকেও তুলনামূলক কম যোগ্য অনেকে দাপিয়ে বেরিয়েছে কিংবা নিয়মিত অভিনয় করেছেন, যেটা আপনি করেননি। এর ব্যর্থতা আসলে কার? অফকোর্স মি, তানজিকা আমেন, আর কেউ না। আমি কাউকে দোষ দিই না, সব দোষ আমি আমার ঘাড়ে নিয়ে নেই, এবং এটা এমন না যে নায়িকা হয়ে দুঃখী হয়ে নিজের ঘাড়ে দোষ নিচ্ছি, একদম না। কারণ আমি জানি ফল্ট আমার, আমি ভুল করছি মানে কাজের প্রতি ভালোবাসা ছিল না। বললাম তো আমার ভালোবাসা এসেছে অনেক পরে আমার ভালোবাসা এসেছে কাজের প্রতি। তাই তো এখন দেখেন না যে বিয়ে করার পরে জামাইকে ওখানে রেখে ওখানে থাকো, আমি যাচ্ছি আসছি, বাট একদম সেটেল হওয়ার জন্য মনে হচ্ছে ঠিক আছে কাজটাকে তাও করি আর কি। না, সেটা বোঝা যায় আপনার কাজ দেখলে এবং আপনার বডি অফ ওয়ার্ক দেখলে এখন বোঝা যায় যে আপনি কাজের ভেতর এখন ইনটু আছেন এবং আপনার প্যাশন আসলে অনেক ছড়িয়ে এখন আকাশ ছুঁয়েছে, যার প্রমাণ আসলে আমরা দেখছি যে সামনে 3টা চলচ্চিত্র আসছে। আমি জানি না আরো বেশি আসছে কিনা, আমি 3টার নাম জানি: রংবাজার, রবিন ঢাকা, আন্ধার। এই আন্ধারের ইনফরমেশন আপনার কাছে আছে? সবাই আন্ধার কিন্তু জানে। খুব, মানে আমরা একটু গোপন রাখার চেষ্টা করেছিলাম। না, একটা পোস্টার এসেছিল যে সবার নাম হ্যাঁ, দিয়ে বাট ওটা আর কি। একটু পরের দিকে আর কি এসেছে, প্রথমে আসেনি। হ্যাঁ, বাহ। সো তো রায়হান রাফির সাথে তো এর আগে আমরা ওটিটিতে দেখেছি, এবার বড় পর্দায় আপনাকে দেখবো আর কি। খুব সম্ভবত পিয়া নামে একটি ক্যারেক্টার করেছেন। প্রিয়া। বাহ। তো এবার আমরা নড়ে চড়ে বসতেই পারি যে বড় পর্দায় জাকিয়ে আসছেন হ্যাঁ। তানজিকা আমেন। জাকিয়ে কিনা জানি না, বললাম খুব জাকিয়ে আসছি, তারপরে দর্শক হলে গিয়ে দেখলো যে না, আসলে জাকানোর মতো কিছু হয়নি। তো চেষ্টা করেছি, আমার চরিত্রটা খুব ছোট চরিত্র, যেহেতু সবাই জানছে, যে এমন না যে আমি ওখানে অনেক লম্বা সময় পেয়েছি, ব্যক্তিকাল আমার ওখানে কম, কিন্তু চরিত্রটা খুব ইম্পর্ট্যান্ট। সিয়াম আছে, সিয়ামের সাথে আর কি এনজয় করেছি কাজটা করতে। বাহ। ডিটেকটিভ একটা মেয়ে, সো ওখানে গেট আপ অ্যান্ড লুকস একটু ডিফারেন্ট, সো ইয়া। বাহ বাহ। আমি শুনেছি যে বনলতা এক্সপ্রেসও নাকি আপনাকে অফার করা হয়েছিল। বনলতা এক্সপ্রেসে অফার, এটা হচ্ছে আমার জন্য খুবই দুঃখজনক। এটা আমার লজ্জা লাগে এটা ভাবতে যে আমি এটা আমি কেন সম্পৃক্ত হতে পারলাম না। হ্যাঁ, অফার করা হয়েছিল, বাট সামহাও পরের দিকে বিষয়টা একটু হয় না। ডিফারেন্ট হয়ে গেছে। বাট আমি এখন সরি ফিল করি যতবার দেখি বনলতা এক্সপ্রেস, আহা কি বড় মিসটা করলাম। এনিওয়ে, হয়তো আরো বেটার কিছু অপেক্ষা এটাই, করছে সেটাই, আপনার সেটাই। জন্য। তবে বথে বনলতা এক্সপ্রেস করতে পারেনি, তবে আপনার জীবনের প্রথম দেখা সিনেমা বথে বেদের মে জ্যোৎস্না। ইয়েস, ইয়েস, বতে বেদের মেয়ে, হ্যাঁ, প্রথম দেখা, এবং সেটা আমি সিনেমা হলে গিয়ে, তখন তো সিনেমা হল, ইয়েস, বেদের মেয়ে রাজশাহীতে? জ্যোৎস্না। রাজশাহীতে। বাহ। রাজশাহীতে নাকি নাটোরে মনে পড়ছে না, বাট হ্যাঁ Family নিয়ে ফ্যামিলি নিয়ে, দেখেছিলাম। of course। তখন তো ছোট না, অল্প বয়স আর কি, বয়সটাও মনে নাই। কোন সাল বলেন তো? না না, তাহলে আমার বয়স বের হয়ে যাবে না, বলা যাবে না। আচ্ছা, আপনার শিক্ষা এবং আদর্শের জায়গা তো রাজশাহীতে, এবং সেখানে আপনি 18 বছর বয়স পর্যন্ত সেখানে থেকেছেন আর কি। তো রাজশাহী বললে 19 আপনার মেমোরিতে আসলে কোন স্মৃতিগুলো মনে পড়ে 19 বছর পর্যন্ত? গুজবাম্পস হচ্ছে আমার এখন এই রাজশাহীর কথা ভাবলে। রাজশাহী আমার সব কিছু, রোমান ভাই, এখনো। মানে আমি রাজশাহীতে যখন যাই, আমার কাছে মনে হয়, থাকে না যে নিজের জায়গায় গেলাম যেখানে শান্তি ছাড়া আর কিছু নাই। সো শৈশব, কৈশোর, যেটাই বলেন না কেন, পুরোটাই তো রাজশাহী। জি। স্মৃতি, অভিজ্ঞতা, আদর্শ, আমার রাজশাহীর গাছ, রাজশাহীর আবহাওয়া, রাজশাহীর বালি, রাজশাহীর মাটি আমাকে দিয়েছে। স্পেশালি পানি। ও, পদ্মা স্পেশালি পাড়ের পদ্মার পাড়ের পানি, মেয়েদের। আসলটাই বলতে ভুলে গেছি। সো রাজশাহী আমার কাছে সেই জায়গাটা হোল্ড করে। আই লাভ মাই সিটি, রাজশাহী। কোন খাবারটি পছন্দ করেন রাজশাহী? রাজশাহীর স্পেশাল খাবার না, ফল তো আম। সো স্পেশাল খাবার বলতে সেরকম এখন মনে করতে পারবো না, খাবার তো পছন্দই। আর আম, রাজশাহীর যে জিনিস, তো আম তো পছন্দ করি আমরা সবাই। বাহ। তো আপনার ছোটবেলা যৌথ পরিবারে কেটেছে যতদূর শুনেছি। হ্যাঁ হ্যাঁ, একটা টাইম পর্যন্ত যৌথ কাজিনরা পরিবারে সহ। গেছে, কাজিনরা সহ। হ্যাঁ, এখনো যদি আপনি বলেন, এখনো আমাদের বাসা না একটা কলোনির মতো। মানে আপনি একটা গলি দিয়ে ঢুকবেন, এক চাচার বাসা, আরেক চাচার বাসা, আরেক চাচার বাসা, আরেক চাচার বাসা, আরেক চাচার বাসা, এই খালার বাসা, ওই খালার বাসা, আরেক খালার বাসা, আরেক মামার বাসা। সো এখনো আমরা হচ্ছে এরকম, এবং রাত 3টার সময় আমরা এক বাসার আড্ডা শেষ করে আরেক বাসায় আসি।
তো আমাদের প্রতি সারা বছরে আমাদের ইফতার আর সেহরি চলে আর কি বাহ। রাজশাহীতে যতক্ষণ আমরা থাকি। তো আপনি যে একমাত্র সন্তান, মানে আপনি কোনো সিবলিংস এর অভাব ফিল করেননি বোধহয়? করি তো নি, বরঞ্চ আমি ছোটবেলায়, এটা তো জাস্ট বলি আপনাকে, আমি যখন ক্লাস 6-7-এ পড়ি তখন আমি কেন যে তখন তো একটু পাকনা হয়ে যাই আমরা। আমি তখন ভাবছিলাম আমার বাবা মা আমার কাছে একটু মা মনে হয় গুনগুন ঘ্যান ঘ্যান করছে যে হ্যাঁ একটা ভাই বোন হলে তো ভালো হয়, বা আমার পাশ থেকে আমার খালারা আমার আব্বুকে বলতো যে হ্যাঁ একা একা মেয়ে কেন, আর একটা কিছু হোক। তখন আমি তো তখন স্ট্রেইট বললাম যদি আমার কেউ হয় আসে ভাই বোন, তাকে আমি লবণ খাইয়ে মেরে ফেলবো। ও নো। এক্স্যাক্টলি, আমি এতটা জেলাস বাচ্চা ছিলাম, স্টিল আই এম জেলাস। আমার ভালোবাসার মানুষকে আমি শেয়ার করতে চাই না, মানে বন্ধু বা কাউকেই না, কেউই চায় না সেটা। তো আমার ভিতরে জেলাসিটা একটু বেশি, আমি ভীষণ হিংসুটে, আপনি পজেসিভ হয়ে যান। পজেসিভ হয়ে যাই আমি। Okay. So, তখন আমি এটা জাস্ট বাচ্চা মানুষ, 6-7 বছর বয়স, এমনি বলে দিয়েছি কথাটা। বাট এটা হয়তো তাদের কাছে মনে হয়েছে, কারণ আম্মা করে চাকরি, আমার হয়তো মনে হয়েছে যে আমি রেখে গেল আমার বাচ্চাটাকে কি করব। জোকস অ্যাপার্ট হতে পারে, সো লাইক দ্যাট, ইয়েস। বাহ। তো খুন নিয়ে আমরা শুনতে চাই না, আমরা প্রেম নিয়ে একটু জানতে চাই যে আচ্ছা। আপনার প্রথম প্রেম তো রাজশাহীতেই হয়েছিল, যতদূর আমি জেনেছি যে ক্লাস 9-এ পড়ার সময়। নামটা বলে ফেলুন, নাম না বললে আমি বলে ফেলবো। আপনি বলেন নামটা, এখন সবাই জানে, নাম সবার মুখস্থ, আমি এত জায়গায় বলেছি না না, নামটা। জানে না। সরেওতে অজগর আর সরেওতে অমি। ওকে। কতদিন সম্পর্ক ছিল আপনাদের? ও গড, 4 বছর প্রেম করেছি। ও মাই গড। আমার সব প্রেমে কিন্তু লম্বা, আমার জীবনে প্রেমের সংখ্যা কম, কিন্তু আমার জীবনে যে প্রেম স্থায়িত্ব বেশি। স্থায়িত্ব বেশি, সংখ্যা খুবই কম। মানে অনেকে ভাবতে পারে অনেকগুলি প্রেম করেছি আমি খুবই অল্প সংখ্যক, কিন্তু ব্যাপ্তিকাল বেশি। এবং সেই প্রথম প্রেমে তো অনেক ঘটনা আছে, যেমন 4-5 পৃষ্ঠার স্ট্যাপলার দিয়ে স্ট্যাপল করে চিঠি লেখা, ল্যান্ডফোনের দিনগুলোতে প্রেম। বিল বেশি আসতো বলে মাইর খাওয়া, সব কিছু, ফোনের বিল, মাইর। আর কি ছিল, মানে স্কুল ফাঁকি দিয়ে দেখা হতো তার সাথে? হ্যাঁ, স্কুল ফাঁকি দিয়ে, মানে তখন যেটা হতো কি 19-11-12, তো সো 19-11-12-এ আমাদের তখন পড়াশোনার চাপটা বেড়ে যায়, আর এসএসসির আগে এইচএসসির আগে তো অনেকগুলো টিচার চলে আসে। Right. তো আমরা এই কাজটাও করতাম, আমি এবং মমি আর কি। সেটা হচ্ছে বাসা থেকে লাইক আব্বুরা জানে যে আমার 3টা টিচার, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির, হ্যাঁ 3টা টিচার, বা আরও আছে টিচার। তো কোনো টিচারের কাছে লাস্টের দিকে যেতাম না, একটা টাকাটা বাঁচাতাম, মাসের টাকাটা হাতে নিয়ে গিফট করছি, সেও আমাকে করছে আমিও তাকে করছি। তো এইভাবেই তো টাকা সেভ করতাম আমরা, কারণ তখন তো আমাদের হাতে টাকা নাই। তারপর রেস্টুরেন্টে যে খেতে যাব, তখন 10 টাকার একটা কোক আর 10 টাকার ফ্রেঞ্চ ফ্রাইস। Okay. সো রেস্টুরেন্টে 20 টাকা বাজেট আমাদের, হ্যাঁ। সো একদিন ও দিচ্ছে, একদিন আমি দিচ্ছি, সো এইসব স্মৃতি। আমি শুনেছি যে তিনি নাকি এখনো বিয়ে করেননি। হি স্টিল আনম্যারিড, বাট করবে হয়তো, আই ডোন্ট নো। তানজিকাকে ভালোবেসেছিল, আর কাকে বা বিয়ে করবে? যাই ও হোক, গড, যাই হোক। তো কোচিং সেন্টার ফাঁকি দিয়ে যখন আপনি কোচিং এ পদ্মার পাড়ে, যেতেন, পদ্মার পাড়ে। পদ্মার পাড়ে, বা হ্যাঁ, তো পরিবারের মানুষ যখন জেনেছিল তখন তাদের প্রতিক্রিয়া কি ছিল? মায়ের খাইছি, প্রচুর মায়ের। আম্মা কেন জানি তখন তো আমি মিডিয়াতে নাই, কিন্তু আম্মা অ্যাক্টিংটা যেটা করেছিল, যেটা হচ্ছে যে মনে হলো একদম সেই ইয়ার কান্নাকাটি, মনে হলো কি কোনো ক্যামেরা আছে মারা নাকি, গেছে। কেউ মারা গেছে। এত কি, মেয়ে তো প্রেম করতেই পারে, এমন তো না যে আমি ক্লাস 4-এ থাকতে প্রেম করছি, 9, হ্যাঁ ইট ওয়াজ 9। তো আম্মা এমন অ্যাক্টিং করলো, এমন কান্নাকাটি, ও মাই গড। তারপরে আমার ফুপি আছেন একজন, ছোট ফুপি, তা আমি যে ফোনে তখন ওই থাকে না কর্ডলেস, আমার ফোনে কথা হচ্ছে, সে আরেক রুম থেকে শুনছে আমি ফোনে কি বলছি। এইসব খুব দুষ্টামি হচ্ছে আর কি। বাহ। তো বাবা মা তো কখনো আপনাকে অভাব বুঝতে দেন না। এমন কোনো ক্রাইসিস কিংবা কঠিন সময়ের কথা কি আপনার মনে পড়ে, যেটা মনে হলে বুকটা ভার হয়ে ওঠে? এখন পর্যন্ত যেহেতু তারা সুস্থ আছে আমার সামনে, তাই তাদেরকে নিয়ে আমি হ্যাপি, সব কিছু নিয়ে আমি হ্যাপি। বাট হ্যাঁ, আমার জীবনের যদি বলেন কোনো মুহূর্ত যেটাতে আমি সহজে ভেঙে পড়ার মানুষ না, কিন্তু একটু ভেঙে পড়েছিলাম, সেটা যখন আমি ওই যে একটা ইন বিটুইন টাইম ফেজ পার করছিলাম লাইফে, যে আসলে কী করব, মিডিয়াতে ফিরবো কি ফিরবো না, কাজ শুরু করব কি করব না, আবার আমার সে অ্যাকসেপ্টেন্স, কারণ আমি মাঝখানে অনেকগুলি বছর কাজ করিনি, মানে আমার সেকেন্ড ফেজ শুরু হওয়ার আগের কথা বলছি। তো তখন যেটা হয়েছিল যে আমরা তো সবাই চাই রুম্মান ভাই যে বাবা মাকে স্বর্গে রাখতে, অবশ্যই। হ্যাঁ, 1000 কোটি টাকা থাকুক, অনেক ভালো থাকুক, তাও মনে হয় আমি আমার বাবা মা একটা বয়সে পরে মনে হয় তাদেরকে আমি রাখবো, অবশ্যই। তারা আমার আন্ডারে থাকবে, আন্ডার ইন এ সেন্স তাদেরকে আমি টেক কেয়ার করবো। জি। তো যে সময় তাদেরকে আমার টেক কেয়ার করার কথা ছিল,
সে সময় তাদের উপরে আমি ডিপেন্ডেন্ট হয়ে যাই। হ্যাঁ, কারণ ওই যে বললাম যে আমি কি করছি না করছি, এই টাইমটা আমাকে কষ্ট দিয়েছে। একটু মাকে নিয়ে আর একটু বিস্তারিত শুনতে চাই শ্রদ্ধা ইসমদারা মিনা। দ্য সুন্দরী ওয়ান। হ্যাঁ, এবং আপনার পাশে দাঁড়ালে কিন্তু আপনি একটু পিছিয়ে আমি যান। ম্লান হয়ে যাই। ট্রু। তো বাবা মা একসময় আপনাকে এভাবে বুকে জড়িয়ে রাখতেন কারণ আপনি তাদের একমাত্র সন্তান ছিলেন, কিন্তু যেটা বলছিলেন যে এখন আসলে পরিস্থিতি বদলে গিয়েছে, আপনি কতটা পরিণত হয়েছেন? হয়েছি, এটা তারা বলতে পারবে, আমি বলতে পারবো না। কিন্তু আমার জ্ঞান তো আহ, পৃথিবীতে প্রত্যেকটা বাবা মা ঘুমাতে যাওয়ার, আপনি একজন বাবা, আপনি জানেন, আপনি সকালে যখন ঘুম থেকে ওঠেন তখন থেকে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত আপনার একটাই কনসার্ন থাকে অ্যাবাউট ইউর কিড, অ্যাবাউট ইউর সান, রাইট? তো এটা প্রত্যেকটা বাবা মার থাকে। আমার যেহেতু নিজের কোনো সন্তান নেই, তাই আমার সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত আমার অনলি কনসার্ন ইজ মাই প্যারেন্টস। দে আর মাই অনলি কনসার্ন। তাদেরকে সুস্থ রাখা, তাদেরকে সুন্দর রাখা, তাদের কীভাবে আমি অনেকগুলি বছর আমার সাথে রাখতে পারবো, এইটাই আমার একমাত্র কনসার্ন। হাজব্যান্ড অফকোর্স আই লাভ হিম, হি উইল বি বাই মাই সাইড, আই নো, বাট এই দুইটা খোকা খুকিকে আমি কতদিন কিভাবে আটকে রাখবো, এটাই আমার একমাত্র চ্যালেঞ্জ এখন লাইফে। বাহ, সো কতটুকু পরিণত হয়েছে বলতে পারবো না, এটাকে কি বলে আমি জানি না, বাট আমার এইটাই একমাত্র চাওয়া। আমরা নিশ্চিত আপনাকে আমরা যেরকম ভাবে চিনি আপনি খুব ভালোভাবেই রাখবেন এবং আপনার সেই চ্যালেঞ্জটা আপনি খুব সফলভাবে ওভারকাম করবেন আর কি। তো এবার আমি ঢাকার লাইফ নিয়ে শুনতে চাই। 2003-04 সালে আপনি খুব সম্ভবত ঢাকায় এসেছিলেন। তো এই 22 বছরের জার্নিকে আপনি কিভাবে ব্যাখ্যা করতে চান? তানজিকা ইন ঢাকা। সিনেমার নাম তানজিকা ইন ঢাকা, রবি ইন ঢাকা থেকে তানজিকা ইন ঢাকা। ওকে, আমার তো কমপ্লেন কম জীবনে, আমার জীবনে আফসোস খুব কম, আমার কোনো আফসোস নাই। ভালো খারাপ মিলিয়েই তো সৃষ্টিকর্তা এমন কাউকে কোনো কিছু দিয়ে পাঠাননি যে সারা জীবন সে ভালো থাকবে। যেহেতু এটা আমরা মেনে নিয়েছি, আমরা জানি, তাই ভালো খারাপ নিয়ে জীবন। আমার এই 22 বছর তানজিকা ইন ঢাকা ভালো খারাপ নিয়ে গেছে। খারাপটা খুব কম ছিল, 90% ভালো ছিল, ইভেন 99% ভালো ছিল, আর 1% যে খারাপটা সেটা খুবই স্বাভাবিক খারাপ। বাহ। যেভাবে আপনি বলেন এটা কি আসলে সম্ভব এভাবে ভাবা? কারণ আপনি একবার এও বলেছিলেন যে আপনি অল্পতে তুষ্ট হন, আপনি হয়তো সুপারস্টার হননি কিন্তু আপনি সুস্থ আছেন, ভালো আছেন, বাবা মার সাথে আছেন। লোভ সংবরণ করা কিভাবে সম্ভব, কিংবা হতাশাকে একটু নিজের আয়ত্তে আনা? কেন সেটা বেশি উপরের দিকে তাকাই না? অফকোর্স আমার অস্কার পেতে ইচ্ছা করে, অফকোর্স আমার নিতা আম্বানির মতো জুয়েলারি পরতে ইচ্ছা করে, মানে আমি বলছি না যে আমার এটা করে না, আমার অস্কার হাতে আমারও পেতে ইচ্ছা করে, সেখানে নমিনেশনই পাই না, এনিওয়ে। বাট এটা আমাকে গ্রিডি করে তোলে না, কখনো এটা আমাকে খুব লোভী বানায় না, বা আমার ভিতরে আফসোস তৈরি করে না, হ্যাঁ আমার কেন নাই, এটা কখনো করেনি। এটা হয়তো ক্যারেক্টার, আমার চারিত্রিক বৈশিষ্ট্য এটা হতে পারে। অন্য কারোর খুব ভালো কিছু আছে, আমার সেটা নেই, তাই যে আমি সেটাকে চর্চা করে আয়ত্ত করেছেন নাকি ছোটবেলা থেকে এইরকমই। এরকম? বাবা মার থেকে এটা বাবা মার হয়তো। থেকে শেখা। একেবারে নির্লোভ আর নিরীহ একটা মানুষ আমার বাপ। আমরা যদি সুযোগ হয় একদিন বসায় দিব, আপনাকে গল্প করবেন, আপনার কাছে এই লোকটা কি তাই মনে হবে আপনার, এত নির্লোভ এত নিরীহ একটা মানুষ। তার সন্তান আমি। আম্মার একটু চ্যাকচ্যাকি আছে, মারা একটু চ্যাকচ্যাক করে আর কি, ঠিক আছে, বাট তারপরে আমার কাছে মনে হয় আমার জীবনের পরিমিতি বোধটা শিখিয়েছেন তারা। কারণ একটাই কথা যে যার জীবনে পরিমিতি বোধটা কাজ করে না, তার লাইফের কোনো ভ্যালিউজ থাকে না। এটা কে বলেছেন? এটা দুজনারই কাছ থেকে, হয়তো তারা পরিমিতি শব্দটা এত সুন্দর করে তারা বলেনি, কিন্তু তারা যেটা বলতে চেয়েছে তার সারমর্ম হচ্ছে এটাই, জীবনে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট তোমার জীবনে তোমার সেন্সটা ঠিক রাখাছে, কতটুকু তুমি করবে আর ওয়েন টু স্টপ। বাহ, এটি কিন্তু আমার জন্য অনেক বড় একটা শিক্ষা, কারণ এটি কিন্তু মানুষের জীবনকে সুন্দর করে, শান্ত করে, সুস্থির করে। তো আপনি যখন অভিনয় শুরু করেছিলেন এখন পর্যন্ত আপনার ক্যারিয়ারে খুব যে বেশি নাটক আছে তা না। আপনি কখনো ব্রেক নিয়েছেন, কখনো ছেড়েছেন, কখনো এসেছেন, কিন্তু তারপরে হয় না যে 30 দিনই আপনি কখনো কাজ করেন? 10 দিন করেছি হাইয়েস্ট, এবং জানেন 10 দিন করার পরে একটা সময় তো কাজ করলাম টাকার জন্য, কাজ টাকা লাগবে আমাকে, আমার এটা চালাতে হচ্ছে, profession। এটা প্রফেশন। প্লাস তখন এই প্রফেশন আমি বলতে চাই না, কারণ ওই জীবনে ভালোবাসা কম, কিন্তু টাকার জন্য কাজ করেছি। আচ্ছা। হ্যাঁ, এখন যেমন আমার টাকা, আমার কাছে মনে হয়
হয় ভাই এখন শুধু ভালোবাসা দিয়ে আমি কাজটা করি, আর অফকোর্স পারিশ্রমিক তো আমি নিবই, কারণ আমি কষ্ট করছি। তো কি বলছিলাম যেন, আপনি ও 10 দিন 10 কাজ দিন। করছেন আমার মাসে। যখন 10 দিনে হাতে টাকা চলে আসলো, আমি জানি মাসে আমার খরচ ধরেন 10 টাকা, আমি 10 দিনে 10 টাকা পেয়ে গেছি। এরপরে যদি আপনি আমার কাছে ডেট চেয়ে মরেও যান, আমি আপনাকে বলবো যে আমি বিজি। ও ভাইয়া, আমার তো আসলে আপনি 17-18 চান, আমার তো 15 থেকে 25 পর্যন্ত নাই। তো আমি এভাবে আমার সারা জীবন, আমার যদি 2004 সাল থেকে 2026 আমি এভাবে দিয়েছি। এখন না, এখন God. আমি কাজটা বুঝে বাহ। বলি আর কি। কখন কি মনে হয় এই অঙ্কগুলো ভুল ছিল, কিংবা আপনার ক্যারিয়ার স্ট্র্যাটেজি একটু ডিফারেন্টও হতে পারতো, তাহলে হয়তো আরো সাফল্য আসতো, আরো ভালো ভালো চরিত্র পেতেন? স্ট্র্যাটেজি ডিফারেন্ট হলে হয়তো হতো, হ্যাঁ, আমার হয়তো স্ট্র্যাটেজি চেঞ্জ করতে হতো। উম, আহ, ভালো বলেছেন, হয়তো স্ট্র্যাটেজি ডিফারেন্ট হলে হতে পারতো, তাহলে হয়তো ক্যারেক্টার গ্রাফটা ডিফারেন্ট, মানে ক্যারিয়ারের এক্স্যাক্টলি, গ্রাফটা কারণ হয়তো আপনি তো ডিফারেন্ট অ্যাক্টিং হতো। করতে চেয়েছেন এবং না, অ্যাক্টিং আমি করতে। চাচ্ছি এখন, আচ্ছা আমি এই 2-3-4 বছর ধরে চাইছি। আচ্ছা, মানে এই 2-3 বছর ধরে তো চাইছেন, এই 2-3 বছর যেহেতু অ্যাক্টিং এর প্যাশনটা আরো বেশি ডেভেলপ হয়েছে, তো মনে হয় না যে আগে আমি যদি আরেকটু সচেতন হতাম আরো হয়তো ভালো কিছু হতে পারতো? তবে সাথে সাথে এটাও ভাবি জানেন, যে সবাই একই সময়ে ব্লুম করে না, ওকে, এক একটা মানুষের একটা সময় থাকে, হয়তো এটা এখন আমার সময়, কারোর এখন নিভে যাওয়ার সময়, কারোর এখন ওঠার সময়, হয়তো আপনি এটা আমার সময়। বাস্তববাদী। হ্যাঁ, এটা হয়তো আমার সময়। আর আমি সৃষ্টিকর্তায় বিশ্বাস করি, আমি ইউনিভার্সে বিশ্বাস করি, সব কিছুর একটা প্ল্যান থাকে। সেটা আপনি রুম্মান রশিদ খান ওখানে বসেও আগে থেকে কিছু জানতে পারবেন না, আমি তানজিক আমিন এখান থেকে বসে কিছুই প্ল্যান করতে পারবো না। সো ওকে, তো আপনার কি কখনো নিজেকে আনসোশ্যাল মনে হয়? কারণ আপনাকে খুব বেশি আমি কোনো অনুষ্ঠানে, আমি প্রাইভেট ইভেন্টে। পারসন, ভেরি প্রাইভেট পারসন। আমার খুবই আরাম লাগে ভাই আমার বেডে ঘুমায় থাকতে। এটা যে কি হেভেনলি একটা ফিলিং দেয়, সো আমি আরামে থাকি। ওকে, আর যদি জানতে চাই যে আপনার পিয়ার নিয়ে, আপনার পিয়ার কি খুব দুর্বল, মানে আপনার কি মনে হয়? জানি নাই, দিন তো একটা জোগাড় করে হ্যাঁ, একটা মানুষ না, দিন আর কি। নিজের জায়গা থেকে হয় না যে সেলফ ব্র্যান্ডিং? হ্যাঁ, না অনেকে। না না, এটা না, and মিশি না তো সেভাবে, তো সেই সার্কেলটাই তো আমার হয় নাই, হয়ে ওঠে না। আমার একটাই বন্ধু সার্কেল, ইউ নো দেম, রিদি হক, কামরুজ্জামান রনি, এদেরকে নিয়ে আমার জীবনযাপন 2008 সাল থেকে আজকে পর্যন্ত। ওদের সাথেই আমার থাকা, খাওয়া, ওঠা, বসা। এর বাইরে 2-4 জন আছে, বাট ওদের সাথে আমার রেগুলার কমিউনিকেশন নাই, এতটুকুই। তারপরে হয় না যে শুধু অভিনয় করলেই হয় না আজকালকার যুগে, সোশ্যাল নেটওয়ার্ক মেনটেন করা, কিংবা সাংবাদিকদের সাথে নিয়মিতভাবে কথা বলা, কিংবা কোনো এজেন্সিতে রেগুলার লিয়াজও মেনটেন করা, এরকম তো অনেকেই অনেক কিছু করে থাকেন। ইজ ইট ট্রু? কারণ আমার কাছে মনে হয় যে আমি আপনাকে যেটা বলছিলাম এর আগেও ইন্টারভিউতে আমি বলেছি, যদি সেটাই করতে হতো তাহলে মহানগর 2 আজকে আমার করা হতো না, কারণ আশফাক নিপুণের সাথে আমার কোনো লিয়াজু মেইনটেইন নাই, আমি তার সিন্ডিকেটের মধ্যেও নাই, এমন না তার সাথে আমার রেগুলার কোথাও দেখা হয়েছে, নো ব্যাড। একদম। হ্যাঁ, সো আমার কাছে মনে হয় না। যদি আপনি সৎ ডিরেক্টর হয়ে থাকেন, তাহলে খুঁজে আপনি নেবেন। আপনার চরিত্রের জন্য যে মানুষটাকে ফিট ইন করে আপনি তাকে খুঁজে নেবেন। এই জন্য আপনাকে সৎ পরিচালক হতে হবে, যেটা বাংলাদেশে একটু অভাব রয়েছে। ওকে, তো আপনার নিজের অভিনয় নিজের দেখা হয়? হয় না যে পরিবারের সাথে বসে কিংবা ফ্রেন্ডদের সাথে বসে নিয়মিত দেখা? আমি একা দেখি। পরিবারের সাথে দেখলে আমার খুব মেজাজ খারাপ হয়, আমার মনে হয় সবাইকে মারি আমি, কারণ ওরা নড়বে চড়বে, ওরা হচ্ছে খসখস করবে, কি করবে যাবে। হ্যাঁ, so আমার জামাইয়ের সাথে আমি বসে দেখি না, আমি বলি যে আমি আগে একা দেখে নিই, আমার ভুল ত্রুটিগুলো বুঝে নিই, সব কাজ আমার দেখা হয় না। যে কাজ যেমন এবার আমি লিলিতে দেখলাম, আবার ঈদের কাজগুলি আমি এবার দেখলাম, কারণ দেখতে হয়, দেখেছি আর কি নিজের কাজ নিজে, এতটুকুই, বাট নট রেগুলার যে সিরিজ বা যা আছে এগুলি দেখা হয় না। ওকে, তো আপনার এবার ব্যক্তি সত্তাটাকে একটু আবিষ্কার করতে চাই, কারণ তানজিকা আমিনকে বাইরে থেকে অনেকে রাফ অ্যান্ড টাফ ভাবে, কিন্তু আমি যতটুকু ফিল করি আপনি অনেক ইমোশনাল। ইজ ইট ট্রু? ভেরি ভেরি ট্রু, ভেরি ভেরি ট্রু। মানে আমার জাস্ট ইমোশনে ভরা শরীর, কারণ আমি আমার কান্না কন্ট্রোল করতে পারি না, এটা আমার সবচেয়ে বড় প্রবলেম রহমান ভাই। মানে আই ক্যান, মানে স্টার্ট ক্রাইং রাইট নাও, যদি আপনি আমাকে একটা কিছু এখন আমার কিছু একটা হিট করে, আমি খুব ইমোশনাল। বা সিনেমা দেখতে গিয়ে আপনি কান্না করে দেন? আমি একেবারে সেই অডিয়েন্স, যে অডিয়েন্স ভ্যা ভ্যা করে কাঁদবে, নট যে একটু, নো, মানে পড়ে যাবে পানি। শেষ কবে কান্না করেছেন এরকম কিছু দেখতে গিয়ে? যখনই দেখি, এর এর মাঝে তো ঈদের ব্যস্ততা, তারপরে জামাই ছিল, যার কারণে এর মধ্যে দেখা হয় নাই।
সেভাবে আমার দু একটা কাজ ছাড়া আমি যখন দেখি আমি যেমন দম দেখেছি, দম দেখে অ্যানিমেলকে যে একটা কুকুরকে মেরে ফেললো, সরি গাধাকে যে মেরে ফেললো, তো তখন যে পরে ফাইট, ওই সময় আমি তো ভেউ ভেউ করে কেঁদেছি। তারপরে যখন নিশো যে অ্যাক্টিংটা করলো পরে, যে গাধাকে কেন মারা হলো, ও কথা বলতে পারছে না, ওই সময় আমি ভেউ ভেউ করে কেঁদেছি। সো এটা সবাই কেঁদেছে আসলে, কারণ নিশো অসাধারণ অভিনয় করেছে, আর ওই টপিকটা আসলে খুব আমাদের ভালো লাগার ছিল। সো তো এই যে আপনি হতাশ হন না, আপনি বেশি আশা করেন না, এরকম তো আমরাও হতে চাই আসলে। নিজেকে ভালো রাখার মূল মন্ত্রটা আজকে একটু শিখিয়ে যান। নিজেকে ভালো রাখার মূল মন্ত্র হচ্ছে নিজেকে জানা, নিজেকে সময় দেওয়া, ওকে। শুধুমাত্র নিজেকে সময় দেওয়া। আমি আমাকে প্রচুর সময় দেই, আমি একা একা অনেক কথা বলি, আমি আমাকে বুঝি। হতে পারে, বললাম তো যে মানুষ তো, মিথ্যা তো বলা যায় না, যে আজকে একটা চরিত্র আমি হতে পারতাম, আপনি আমাকে প্রমিস করেছেন আপনি আমাকে নেবেন, আপনি আমাকে নেননি, না নিয়ে আপনি আরেকজনকে নিয়েছেন, আপনি আপনার প্রমিস ব্রেক করেছেন, আমার কি কষ্ট হবে না? এটা অবশ্যই আমার হবে। হওয়ার পরে আমি তখন নিজেকে এটাই ভাবাই বা বুঝাই যে ইউনো ইটস ওকে, এক মাঘে শীত যায় না, প্রত্যেকেরই টাইম আসে, তোমার আসবে টাইম। সো এটাই সান্ত্বনা, এটা নিয়েই হ্যাপি আছি। হতাশা যে একেবারেই আসে না তা না, বাট যখন আসে আমি খুব রেজিলিয়েন্ট, আমার গায়ে লাগে না অত, ওকে। সরিয়ে ফেলি। তার মানে আপনি নিজেকে নিয়ে অনেক কনফিডেন্ট। ওহো, এইটা আমার মানে আপনি চিন্তাও করতে পারবেন না ভাই, আমি রানী ভিক্টোরিয়া। আমার কনফিডেন্স লেভেল, মানে আপনি জাস্ট চিন্তা, আপনি 10,000 মেয়ে এখানে রেখে দেন, আর আমি আলাদা অন্য লেভেলের কনফিডেন্স। সেটা কি ওভার হয়ে যায় না তো? না ওভার না, মানে আমি বলছি আমার নিজের প্রতি সেলফ কনফিডেন্স আমার এত বেশি, নট ওভার কনফিডেন্স। ওকে। যদি আমার ওভার হইতো, আপনি এতদিনে আমার সাথে মিশে বুঝে যেতেন যে আমার ওভার কনফিডেন্স, আমার অ্যারোগেন্সি দেখতে পেতেন, আমাকে আপনার অ্যারোগেন্ট মনে হতো, বেয়াদব মনে হতো। আমরা তো কিছু দেখি যারা ওভার কনফিডেন্স শো করে, তাদেরকে আমরা বেয়াদব বলি। হ্যাঁ, সো আমাকে তো কেউ কখনো আজ পর্যন্ত বেয়াদব বলেনি। হ্যাঁ, সো হ্যাঁ, আমার এই কনফিডেন্সটা একান্তই আমার নিজের ভালো লাগার জন্য, আমার ভালো লাগে। এটা হচ্ছে পরিমিত কনফিডেন্স আপনার ভিতরে আছে। তো তারপরে হয় না যে নিজের দোষ কিংবা নিজের গুণ সম্পর্কে তো আপনি ওয়াকিবহাল, আপনার দোষ কি, গুণ কি? দোষ গুণ বলার আগে আমি আপনাকে বলি, যদি আমি দেখি আমার দোষ আছে, আমার 1 সেকেন্ড লাগবে না আপনাকে সরি বলতে, আপনার পা ধরতে। আমি শুনেছি আপনার দোষ না থাকলেও আপনি আমি সরি বলি, দোষারোপ করেন না। আমি কাউকে দোষারোপ করি না, দোষারোপ করার প্র্যাকটিসই নাই আমার। হ্যাঁ, আমার 1 সেকেন্ডে সরি বলতে আমার কোনো আপত্তি নাই, কারণ আমি সিচুয়েশন খারাপ চাই না। বাট যদি দেখি যে অপর পক্ষের বেশি দোষ, তখন আবার আমি ছেড়েও দিই না। তো এইটাই আর কি। আর গুণ? একটাও গুণ নাই। আহ, গুণ কোথায়? গুণ কোথায়? গুণ হচ্ছে ওই যে মানুষকে একটু ভালোবাসি, ভালোবেসে একটু ভালো রাখতে চাই, কত বেশি পারি জানি না, কিন্তু ভালোবেসে রাখতে চাই, ভালোবেসে খাওয়াতে চাই। আমার মানুষকে খাওয়াতে খুব ভালো লাগে রুম্মান ভাই। কই জীবনে তো আমি খেলাম না। আপনি তো তার এ কথা বলেন না, মানুষ ভাববে যে আপনার আমার মধ্যে খুব দূরের সম্পর্ক। এটা বলেন না, আপনার আমার অবশ্যই কাছের সম্পর্ক, কিন্তু খাওয়াটা হয় নাই আর কি, আমি সেটা বলতে চাইছি। বাঙালি হচ্ছে খাবার দিয়ে আপন করে, তো খেলামই না কিভাবে কাছের হলো? না, এ খাওয়াচ্ছে। যাই হোক, তো 40 নিয়ে একটু কথা বলে, যেটা খুব কমন একটি কথা যে ইদানিং বলা হয় যে 40 ইজ আ নিউ 20। আপনি কিভাবে 40 কে এমব্রেস করেছেন? আমার সব ভালো লাগে এখন, আমার সময়টা এখন ভালো যাচ্ছে। মাশাআল্লাহ। আমার এই মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার হচ্ছে ধরেন এই যে এই টাইমটা আমার আশেপাশ, আমার কাছে মনে হয় অনেক গরম, তাও গরমটাও ভালো লাগছে, ওয়েদার কেন জানি আমি সব এনজয় করছি। এই যে কারণ জীবনে প্রেম আছে তাই। জীবনের প্রেম যখন ছিল না তখনও আমি এনজয় করেছি। আচ্ছা, আমার জীবনে হয়েছে যে হ্যাঁ, প্রচন্ড হার্ট ব্রোকেন টাইমে তো আসলে কেউই এনজয় করে না, যখন আপনি ভীষণভাবে আপনার হার্ট ব্রেক করেছে তখন তো এটা কেউই এনজয় করে না, বাট এছাড়া আমি এনজয় করেছি। আসলে কি জানেন, আমি এই চেয়ারে বসার মানুষ না, মানে আমার আপনাকে বলার মতো কিচ্ছু নাই যে অনেক দুঃখী থাকে একটা পডকাস্টে, মানে আমি আপনার ভিউয়ের জন্য বলছি না, অনেক মানুষ আছে যে মানুষের জীবনে অনেক গল্প আছে, আমার জীবনে গল্প কম। আমার জীবনের গল্পগুলো হয় না যে আমরা শুরুতে যেটা কথা হচ্ছিল যে সব সময় তো বিরিয়ানি লাগবে না, অনেক সময় ডাল ভাতের ভিতরে সৌন্দর্য আছে, তৃপ্তি লাগে ডাল ভাত। হ্যাঁ, আপনার সাদামাটা জীবনেই আসলে অনেক তৃপ্তিকর এবং অনেক বেশি ইন্সপায়ারিং। যেরকম আপনি উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে অনুষ্ঠান উপস্থাপনা করেছেন, সেটিও আমি দেখতাম আসলে আপনার জন্য আর কি। তা আপনি এই অবস্থা দাঁড়িয়ে আপনি এখনকার নারীদের জন্য কি বলতে চান? ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স,
আর কিচ্ছু না, একটাই কথা, ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স। জীবনে একটা সময় যাবে যে সময়টা আপনি খুব ভালোবেসে আবেগী হয়ে অনেক ভাববেন যে কিছুই না, ওই মানুষটা আমাকে সারা জীবন পাশে রাখবে বা আমাকে দেখবে। ওই মানুষটা তোমাকে তখনই পাশে রাখবে যখন তুমি ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্ট থাকবা। প্রত্যেকটা মেয়ের জন্য এটা আমার একদম একটা লাইন, ভাই নিজের টাকা নিজে ইনকাম করো। অনেকে আছে যে অনেক বড় লোককে বিয়ে করে একদম হাল ছেড়ে দেয়। এবং বড়লোককে বিয়ে করেছে, সে কষ্ট করে হয়তো অনার্স মাস্টার্স শেষ করেছে, ভালো স্টুডেন্ট, ভালো করেছে, কিন্তু সে হাল ছেড়ে দিল। এবং শুধু ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্সের সাথে আরেকটা কথা আমি অ্যাড করতে চাই, যদি তুমি সুস্থ থাকো তাহলে তুমি নিজেকে সুন্দর রাখো। এইটা খুব ইম্পর্টেন্ট, কারণ একটা মেয়ের কনফিডেন্স কিন্তু এটা বাড়ায়। অবশ্যই। আপনার অ্যাকাউন্ট আপনার কনফিডেন্স হাই করবে, আর আপনার সৌন্দর্য আপনার কনফিডেন্স হাই করবে। আপনি যেমনই হন, আপনার মতো করে আপনি সুন্দর। আমি আমার মতো সুন্দর, আপনি আপনার মতো সুন্দর, আরেকজনের মতো সুন্দর। নিজেকে সুন্দর করে গুছিয়ে রাখা একটা সৌন্দর্যের কি বলে ওটাকে, বলেন না, আমি তো ভাষা সবার একটা দায়িত্ব আসলে নিজেকে একটা দায়িত্ব। ভালোবাসা। সেটা তো আমাদের পবিত্র কোরআনেও বলা হয়েছে। আল্লাহ আমাদেরকে ভালোবাসতেও বলেছেন, কিন্তু আমরা অনেক সময় নিজেদেরকে ভালোবাসাটা হারিয়ে ফেলি আর কি। কিন্তু হয় না যে অনেকের খুঁত থাকে, কিন্তু নিখুঁত হবার জন্য অনেক সময় এখন তো অনেক অনেক কিছু উপায় আছে। আছে, সার্জারি আছে। তো যখন সার্জারি করা হয় তখনও সেটা নিয়ে হচ্ছে কি বাংলাদেশে অনেক অনেক বেশি ট্রলিং করা হয়। এটা কেন করা হয় দেখেন, আলিয়া দীপিকাকে করবে, তাদেরকে নিয়ে কিছু বলবো না, আহা কি সুন্দর লাগছে। যখনই আজকে আমাদের XYZ কোনো আর্টিস্ট করবে, তাকে নিয়ে কথা বলবে, কারণ আমাদের তো সবাই বেকার, কথা বলতে একটু পছন্দ করে। আপনার এই চেয়ারেই আমাদের সবার প্রিয় বিপাশা আপা যে কথাগুলি বলে গেছেন, এটা আমি শেয়ারও দিয়েছিলাম জি। আপনার এই শোতেই, তো যে আসলে যদি তারা এই সময়টা একটু সেভ করে কোনো নিজের জন্য কাজ বা ঘুমাইতো যদি, ভাই ব্রেনটা একটু আরাম পেত। সো মানুষ কথা বলবেই, আপনি চেহারায় যদি কিছু করেন, আর চুলে যদি কিছু, আপনার চুল উঠে যাচ্ছে, আপনি চুলে একটু হেয়ার প্ল্যান্টেশন করতে চান, ইফ ইউ হ্যাভ মানি আপনি এটা করবেন, অবশ্যই। কার প্রবলেম? আপনার স্কিন, আপনি চাইছেন আপনার বয়স 50, কে চায় রুম্মান ভাই বয়স 50 দেখতে 85 লাগুক? যদি কেউ বলে যে না আমি চাই, এটা কিন্তু ভুল কথা। যদি এটা না হয়, তাহলে যখন আপনি ক্রিম কিনতে যাচ্ছেন, আপনি কিন্তু লেবেলে দেখছেন যে কি কি আছে, দেখছেন না আপনি, এই সিরাম আছে কিনা, এই নায়াসিনামাইড আছে কিনা, অমক আছে কিনা, আলফারবুটিন আছে কিনা, ফর্সা হওয়ার কিছু আছে কিনা, আপনি দেখছেন। কিন্তু একদম। আপনি ওইটা ঠিকই ইউজ করছেন, আর আপনি এগুলোকে নেগেটিভ বলছেন। সো আমাদের এখানে আপনার কি মনে হয় আমরা কিছুটা ডাবল স্ট্যান্ডার্ড? কিছুটা না, পুরোটাই, পুরোটাই, অনেকটাই। পুরোটা বলার রাইট আমি রাখি না, কারণ আমি আপনাকে চিনি না, আমি অমুককে চিনি না, আমরা অনেকটাই। আচ্ছা, আপনি অনেক ইমোশনাল বলছিলেন। ইমোশন থেকে কিংবা আবেগ থেকে নাকি অনেক সময় অভিমান করে বন্ধুদের ফোন করে রাত 2টা-3টায় বলেন যে আমি আজকে মিডিয়া ছেড়ে দেব। এইটা আমার হয় বর্ষণের সাথে। হি ইজ আ ভেরি গুড ফ্রেন্ড অফ মাইন। আমার যখন মেজাজ খারাপ হয়, ও হচ্ছে আমার গসিপ পার্টনার। হ্যাঁ, আমি ওকে ফোন দেই, করো তোমার মিডিয়া বর্ষণ, তোমার মিডিয়া তুমি থাকো, এনজয় করো, নায়ক হও, করো, আমি ছেড়ে দিচ্ছি, কালকে থেকে আমাকে আর পাচ্ছ না, আমি ছেড়ে দিচ্ছি। এটা আমাদের ডেইলি কনভারসেশন কাইন্ড অফ। তো আমি বললাম ও তো বিয়ে করবে সুন, ও যখন বিয়ে করবে আর আমি কথা বলতে পারবো না, সাথে পাশে তো বউ থাকবে। তো বর্ষণকে নিয়ে যে আপনার একটা রিউমার ছিল, সেটা সম্পর্কে তো আপনি অবশ্যই জানেন। অবগত তো যাহার অর্থে তার কি কিছুই ঘটেনি? না, এরকম কিছু না, তাহলে- ভালো বন্ধু। এখন যেটা হচ্ছে যে হয়তো হলে কিছু হতে পারতো, বাট কিছু হয়নি। বিষয়টা আমি এভাবেই রেখেছি। আমি এরও এত ভালো বন্ধু হয়ে গেছি, পরের দিকে আর কখনো ওই প্রেম জিনিসটা আমাদের মধ্যে টার্ন করেনি। কারণ আপনি এত অ্যাক্টরের সাথে কাজ করেন, সবার সাথে তো আসলে রিউমার হয় না। ওয়াই বর্ষণ? কারণ আমি ওর সাথে একটু বাইরে যাচ্ছিলাম যখন একসাথে কোনো প্রোগ্রামে, আজকে আপনার সাথে আমার যদি খাতির হয়, আমি রুমান ভাই আপনি ঢুকছেন ওখানে, আপনি প্লিজ আমাকে নিয়ে যান, আমরা একসাথে যাব। তো বর্ষণের সাথে বিষয়টা এরকম ছিল, বর্ষণ কখন যাচ্ছ, কখন আসছো। বর্ষণের সাথে অনেকেরই প্রেমের গুঞ্জন আছে, মমর সাথেও ছিল। হ্যাঁ, সো ভাই আমাকে বাঁচান এরকম। বর্ষণের সাথে বিয়ে হলো তখন বর্ষণ ছবি যখন দিয়েছে, পোস্ট দিয়েছে, রাইট, থ্যাংক গড এবার আমি হাফ ছেড়ে বাঁচলাম, কেউ আর আমাকে জিজ্ঞেস করবে না, রাইট। না, বর্ষণ আমার ভীষণ ভালো বন্ধু, আমাদের মধ্যে কখনোই প্রেম বিষয়টা আসেনি। বাহ। তো আপনার গুণের কথা হচ্ছিল, আপনার আরেকটি গুণের কথা জানি যে আপনি রান্নায় খুবই পটু, এবং আপনার বাবা বলেন যে আপনি যদি গরুর মাংসের দিকে তাকান, সেটিও হয়তো অনেক দারুণ একটি রান্না হয়েছে। সত্যি? পারি মোটামুটি।
খুব খারাপ না, মানে আপনি খেতে পারবেন, খেয়ে আপনি বলবেন যে না ভালো হয়েছে, এরকম এরকম একটা কিছু। বাহ। একটা বিষয় মুগ্ধ করেছে, মানে আপনি গান ভালোবাসেন। গান কিরকম গান গাইতে পারেন সেটা আমি জানি না, তবে আপনি গান ভালোবেসে আপনি পিয়ানো শিখতে গিয়েছেন এবং একদম প্রফেশনালি ইয়ামাহা স্কুলে বোধহয়। রাইট রাইট রাইট। ও ইউ নো দিস, ওকে Yeah. নাইস, হাউ? দেখা তো হয়নি ওখানে, খুব বেশি মানুষ তো জানে না। আচ্ছা ফেসবুকে মনে হয় দিয়েছিলাম এরকম না, কিছু। আমি সেটিও দেখিনি। আপনার সোর্স কি, ইন্টেল কি? ইন্টেলটা আমি to জানতে চাই। heart. হার্ট টু হার্ট, ও গড, এত স্ট্রং ইন্টেল। আচ্ছা, কতদিন শিখেছেন? আমি বেশি দিন না, 3 মাস শিখেছি। স্ট্যান্ডার্ড কি একটা কোর্স আছে ওদের, সেটা। এরপর অ্যাডভান্সে যখন গেছে, অ্যাডভান্সের সময় আমি আর করতে পারিনি, কারণ তখনই আমি বিয়ে করছি আর কি। আচ্ছা। বিয়ের পরে যাতায়াত, এটা সেটা বা ওর আশা, এই সব কিছু মিলে হয়নি। বাট আমার আসলে এত গান শেখার ইচ্ছা ছিল রুমান ভাই। আমি যদি আমার গলায় যদি সৃষ্টিকর্তা মিনিমাম একটু সুর দিত, আপনার মনে হয় আমি এখানে বসতাম? আচ্ছা, একটু জীবনে আজকে ট্রাই করতাম করে দেখান তো, আমরা দেখি। না, আমার গলায় কোনো সুর নাই, আমি খুবই বাজে গাই। তবে আমি খুবই নির্লজ্জ একজন মানুষ। আমি যেখানে সেখানে গান গাওয়া শুরু করি, মানে নট ইন ফ্রন্ট অফ ক্যামেরা, বাট না, আজকে নির্লজ্জতার একটা প্রমাণ না 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 দেখতে না না, চাই। এতটাও নির্লজ্জ হতে পারবো না। আমি, আমার ফ্রেন্ডরা কোথাও গান গাইছে, আমি তো জানি একজন সিঙ্গার যখন গান গায় তার পাশে কেউ বেসুরো গান গাইলে সে খুব ডিস্টার্ব হয় আর কি, ফিল করে। আমার মাথায় থাকে না, আমি আমার মতো চিৎকার করে গান গাইছি। চিৎকার করে গান গাইতে গাইতে আপনি অনেক সময় কান্নাও করে দেন। হ্যাঁ, কান্না করে দেয়। তো পিয়ানো শিখছিলেন এবং সেখানে তো নিশ্চয়ই অনেক স্টোরিও আছে। 3 মাসে তো অনেক মুহূর্তই থাকে। 10 বছরের কেউ হয়তো শিখছে, কিংবা 60 বছরের বৃদ্ধ শিখছে। কেমন এক্সপিরিয়েন্স হলো সেখানে? সবচেয়ে ডাল স্টুডেন্ট আমি ছিলাম, হ্যাঁ। কারণ এই বয়সে মাথায় ব্রেনে তেমন কিছু ঢোকে না, হ্যাঁ, যেটা একটা ছোট বয়সে ঢোকে। তো তার যাই হোক, ট্রাই করেছিলাম। আমার শুধু ইচ্ছা ছিল যে ওখানে তো ইয়ামাহাতে একটা মিউজিক স্কুল, সবাই যায়, Yeah. ছোট ছোট বাচ্চারা সবাই যায় যারা মিউজিশিয়ান হতে চায়। আর আমি শুধু গেছি 2-1টা গান বাজাবো, স্টাইল মেরে সবাইকে দেখাবো যে আমি পিয়ানো বাজাতে পারি। সো এই ঢং করে যাওয়া, বুঝছেন, জাস্ট টু শো অফ যে আমি পিয়ানো বাজাতে, শাড়ি পরে সুন্দর করে পিয়ানো বাজাবো। তো 2-1টা গান তুলেছি। কি কি গান? একটা লাভ স্টোরি, এটা যে কমন লাভ স্টোরি সবাই তুলবে, আর বাংলা মায়াবন বিহারিণী হরিণী, ওকে, এই দুটো। বাহ, এই দুটো শুনবো শিখতে একদিন। গিয়ে, হ্যাঁ অবশ্যই, এই দুটো শিখতে গিয়ে ও, আরেকটা ব্যাপার আপনার খেয়াল করেছে, আপনি খুব বুদ্ধি করে খুব গুটি কয়েক বন্ধু নির্বাচন করেছেন জীবনে, এবং বাকিদের সাথে হয়তো মেশেন, কিন্তু কাউকে ওরকম একটা মাঝখানে একটা দেয়াল তৈরি করে রাখে অনেক দূরে। অনেক দূরে। সূত্রগুলো কি বন্ধু নির্বাচনের? একটাই, এইটা মেলে কিনা আর এটা মেলে কিনা, এই দুটো অ্যালাইন হওয়া ইজ ভেরি এটা কি ইম্পর্টেন্ট। সহজে বোঝা সম্ভব? সময় লাগে তো। আমার যে দুজন ফ্রেন্ডের কথা বললাম, রিদি, জি। এদের সাথে আমার 2008 থেকে আজকে পর্যন্ত 16, 17, 18 বছর ফ্রেন্ডশিপ। সো কন্টিনিউ করছে বিকজ অফ এই দুটো অ্যালাইন হয়েছে, এটা আর এটা। এবং সেই দুজনের সাথে আমি এখানে আসার আগে কথা বলে এসেছে। আমি বলে এসেছি, আমি বলে এসেছে, আপনি কথা বলেছেন? হ্যাঁ, আপনাকে নিয়ে কিছু বলবার জন্য আমাকে লিখেছেন, যে রিদি হক লিখেছেন, আমি পড়ি একটু। হোয়াট সিরিয়াসলি? তানজিকার জাপটে ধরে ভালোবাসতে পারা, হাসতে হাসতে হেঁচকি উঠে যাবে তবু সেই হাসি থামাতে না পারা, আমি অনেক ভালোবাসি। বেসুরো হলেও গলা ছেড়ে গান গাইতে গাইতে কাঁদতে পারা আমার অদ্ভুত ভালো লাগে। রাত 12টায় জন্মদিনে আমরা একই ডিজাইনের পোশাক পরে কেক কাটি। আমরাই জীবনকে শিখিয়েছি কিভাবে সব জড়তা, হেজিটেশন, ফিলোসফিক্যাল কনফ্লিক্ট পেরিয়ে আমাদের মতো করে বাঁচতে হয়। এই যে আপনি কান্না করে দিলেন। আমার খুব ভালো বন্ধু, আমরা আমরা খুব ভালো বন্ধু। ও এখন এখানে নাই, আই 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 মিস হার, আমি খুব মিস করি ওকে। আপনাকে আরেকটু কাঁদাবো। আপনার আরেক বন্ধু কামরুজ্জামান রনি বলেছেন, তার সাথেও কথা বলেছে। আচ্ছা, ওকে দেখি। তানজিকা মুক্ত মনা মানুষ, কোনো ট্র্যাডিশন রীতি রেওয়াজের ধার ধারে না, ভীষণ মিশুক মানুষ, কিন্তু মনের কথা শেয়ার করে গুটি কয়েক মানুষের সাথে। প্রচুর খরচ করে বলে তানজিকাকে প্রায়ই আমরা বকা দিই, কিন্তু মন আবার ভালো হয়ে যায় যখন দেখি খরচটাও শুধু নিজের জন্য করে না, বাসা সহকারী, দারোয়ান, ড্রাইভার কিংবা ইউনিটের সবার প্রতি ওর সমান খেয়াল, সমান মায়া। এটা তো
ভালোবাসার মানুষ ওরা আমার, বলবে। Yeah. তো আপনি কেন আমাকে আজকে ইমোশনাল করলেন এখানে? আমি তো আসলে আড্ডা দিতে আসি। আচ্ছা, আপনার মাঝে তো সবই আসবে তানজিকা, যেরকম আপনার চ্যারিটির বিষয়টা অনেকে জানালাম, আপনি জাগোর সাথে আছেন এবং আরো আমার অনেক। দুটো মেয়ে আছে ওখানে। আচ্ছা, একটু শুনি না বিস্তারিত। আমার ওখানে দুটো মেয়ে আছে। তা আমার সাইফ মানে আমার জামাই আমাকে বলে যে তুই ডিসক্রিমিনেশন কেন করছিস, একটা ছেলে নিয়ে নে। তো এবার আমি একটা ছেলে নিব, কারণ আমি দুটো মেয়ে চেয়েছিলাম। আমার মেয়ে খুব পছন্দ, আমাদের সবারই তো মেয়ে পছন্দ, মেয়ে বাচ্চা। তো দুটো মেয়ে নেওয়ার পরে এখন প্ল্যান করছি একটা ছেলে নেওয়ার, এই আর কি। বাহ। তো এই যে আপনি সবার জন্য এরকম সাহায্যের হাত বাড়িয়ে দেন এবং আপনার এভাবে আরো বলেন অনেক না, সাহায্যের হাত বাড়িয়ে দিই, এটা শুনতে খুবই ক্লিশে, মানে পচা লাগে। আমার গরিব, ফকির এই শব্দগুলি আমার মুখে আমি উচ্চারণ করি না, আমার কষ্ট হয়। তারা অর্থনৈতিকভাবে চ্যালেঞ্জড। কিন্তু এভাবে তো আমরা বলতেই পারি অসচ্ছল কিংবা সুবিধা বঞ্চিত। হ্যাঁ, অর্থনৈতিকভাবে চ্যালেঞ্জড। আপনি হ্যাঁ, আমি হয়তো সেটাই। অতটা না, তারা আমাদের যদি একটু বেশি। হ্যাঁ সেটাই, বাট তাদের জন্য আমি সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছি, এটাতে মনে হচ্ছে আমি আসছি কোন দাতা হাতিমটাই। না না, ওই রকম কিছু না। আমার অঢেল নেই। আমার যদি অঢেল থাকতো রুম্মান ভাই, আমি পৃথিবীর সবাইকে খাওয়াইতাম। সৃষ্টিকর্তা আমাকে অঢেল দেয়নি। আপনার কি কোনো ইচ্ছে আছে এরকম কোনো সামাজিক কাজে বিশেষ অবশ্যই, কিছু করা? অবশ্যই, অবশ্যই, অবশ্যই আছে। আমি কি করি জানেন? ইন্টারেস্টিং, এটা হচ্ছে অনেকেই করে হয়তো। ধরেন আপনার কাছে আজকে এক্সট্রা কিছু টাকা আছে, জি, সেখানে আপনার প্রোডাকশনের মানুষকে তো আপনি ধরেন কেউ বিপদে পড়লে আপনি দিচ্ছেন, বা আমাদেরই তো গরিব আত্মীয় স্বজন আছে। আবার আমি গরিব শব্দটা বলে ভুল করলাম। থাকে না যাদের হচ্ছে এটা অসচ্ছল আত্মীয় স্বজন আছে, যাদেরকে আমার প্রত্যেক পরিবারেই থাকে, আমার পরিবারেও আছে এরকম। ধরেন দেওয়া হয়েছে বা জি। কিছু একটা হয়েছে, হওয়ার পরে আমার কাছে অল্প কিছু টাকা আছে, আমি এখন কাকে দিব খুঁজে পাচ্ছি না কাউকে। আমি ওই যে টিভি তে নিউজ যাওয়ার সময় নিচে স্ক্রলে কিছু লেখা থাকে না, এই নাম্বারে দেন, ঢাকা মেডিকেলে আছে অমুক মানুষজন ক্যান্সারে আক্রান্ত, তার টাকা লাগবে। আমি ওই নাম্বারটা পিক করে আমার ড্রাইভারকে দেই, আমার ড্রাইভার ওখানে ওই টাকাটা দিয়ে আসে। কি ভালো। মানে আমি চিনি না, জানি না, আমার চেনার দরকার নাই তাদেরকে। এবং আমার ড্রাইভারকে যখন জিজ্ঞেস করে যে কে দিচ্ছেন নাম বলেন, আমার ড্রাইভারও সুন্দর করে বলে যে নাম শোনার দরকার নাই, জাস্ট টাকাটা রাখেন আর কি। অনেক টাকা না, আমার অঢেল নাই, আমার যেটুকু আছে ওটুকুর মধ্যেই। এই গল্প শোনার জন্যই কিন্তু আমরা পডকাস্ট করি, কারণ আমাদের ভালো বিষয়গুলো ছড়িয়ে দেওয়া উচিত, আসলে ভালো অনুভূতিগুলো ছড়িয়ে দেওয়া উচিত। তো আপনি যার কথা বলছিলেন, সাইফ বাসুনিয়া, ও হো হো, মাই ম্যান, আপনার মাই আপনার ম্যান। ম্যান, আপনার লাইফ পার্টনার, আপনার জীবন সঙ্গী। এবং একটা বিষয় খেয়াল করেছেন যে 6 বছর পরিচয়ের পর আপনি তাকে বিয়ে করেছিলেন 6 ডিসেম্বর 2024-এ, এবং বিয়ের 6 দিন পর সে অস্ট্রেলিয়া চলে গেল। আবার চলে গেল। 666 ছয় 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 ইজ মাই লাকি নাম্বার। না, চলে গেল তো, চলে এটা গেল, কিভাবে আচ্ছা যাই লাকি হোক, হয়? তা মানুষ তো যায় আবার ফিরে আসার জন্য। তো এই লং ডিস্টেন্স রিলেশনশিপ মানে হয় না যে প্রেম করার সময় ঠিক আছে, কিন্তু এই যে বিয়ের পরে লং ডিস্টেন্স কিভাবে মানে আমাদের মেইনটেইন কিন্তু করছেন প্রেমের কিভাবে? বিয়ে না, মানে আমাদের প্রেমের অ্যারেঞ্জ বিয়ে না, ম্যারেজ। কিন্তু আমার বিয়ের বন্ধু পরে। ছিলাম অনেক আগে জি, জি। থেকেই। হ্যাঁ, আমাদের বিয়ের কথা হয়েছিল 18 সালে, তখন আমাদের বিয়েটা হয়নি নানাবিধ কারণে। তো ও যে ওয়েট করবে আমার জন্য এটা আমি জানতাম না, আর কপালে যে ওই থাকবে এটাও আমি জানতাম না। তো সামহাও পরে হয়েছে আর কি। ওকে। তো মানে তাকে বিয়ে করার পেছনে নিশ্চয়ই আপনি এবার হিসাব নিকাশ করে বিয়ে করেছেন। অনেক 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 হিসাব নিকাশ সম্মান ভাই। ওই যে বললাম তো যে আমি আপনাদের একটা শোতেই এখানে এসে বলেছিলাম যে একটা বয়সে এসে আমরা শুধু প্রেম ভালোবাসা খুঁজি না, আমরা খুঁজি ম্যাচিওর হয়ে যাই তো বয়সের সাথে সাথে, অভিজ্ঞতা বাড়ে তো। আমরা খুঁজি এমন একজন মানুষ যার সাথে একই ছাদের নিচে থাকা যাবে। হ্যাঁ, হতে পারে ঝগড়াঝাটি হবে, গন্ডগোল হবে, অনেক কিছু। এবার যে মানুষটা কখনো আপনাকে অলওয়েজ আপনার মাথার উপরে ছাতা হয়ে থাকবে, মানে আপনিও তার থাকবেন, সেও আপনার থাকবে, দুজন দুজনের থাকবে। সো আমি এই মানুষটাকে পেয়েছি। আমি যে প্রফেশনে আছি, আমার এই প্রফেশনে এমন একজন মানুষ দরকার যে কিনা নিজে খুবই সিকিওর। সাইফ, আমি বারবার বলি যে আমার সাইফের মতো আমি এরকম সিকিওর মানুষ অনেক ছেলে দেখেছি তার সাথে আমি যারা দেখিনি। মেশে তারাই পছন্দ করে, আপনার তারা থেকে তাকে পছন্দ বেশি করে। ভালোবাসে। আমার থেকে আমার সব ফ্রেন্ডরা সাইফের ফ্যান। আরে দুলা ভাই, ভাই সাইফ এইটা আমরা কি রে, তোরে তো আমি সেলিব্রিটি বানাই দিচ্ছি, আমার চাইতে বড় সেলিব্রিটি তুমি হয়ে যাচ্ছ। ও খুব সিকিওর মানুষ, ওর সিকিউরিটি, ও নিজে এত সিকিওর যে ও কাউকে নিয়ে আমাকে নিয়ে টেনশনই করে না। ও শুধু আমি সেফ আছি কিনা এটা ভাবে, আর কোনো কিছু নিয়েও ভাবে না। বাহ। আপনার তো আগে বিয়ে হয়েছিল, তিনিও কি সেই এক্সপিরিয়েন্সের ভেতর দিয়ে গেছেন?
কোন এক্সপেরিয়েন্স? আগে বিয়ে হয়েছিল? ও আমার আমার হাজবেন্ডের? জি। হ্যাঁ, হি ওয়াজ অলসো ম্যারিড এন্ড হি হ্যাজ 2 কিডস ওকে। এবং গ্রোন আপ কিডস, বড় হয়ে গেছে বাচ্চারা। তারাই আপনাকে কিভাবে দেখে? ও ভেরি নাইস। তো বাইরে বাচ্চা তো আমার নাম ধরেই ডাকে। সো সুইট, খুবই কিউট, দুইটা ছেলে। একটার নাম মোহ, একটার নাম দিব্য। মোহ দিব্য, দুই ভাই, পিঠাপিঠি দুজন। এন্ড দে আর জাস্ট কলিজার টুকরো আর কি। দে আর সো তো কিউট। আপনি কি অস্ট্রেলিয়ার মোহতে পড়ে আমাদের ছেড়ে কখনো চলে যাবেন? না, আমার বাংলাদেশের মোহ বেশি অস্ট্রেলিয়ার চাইতে। অস্ট্রেলিয়া আমাকে এখন অত মোহতে আটকাতে পারেনি যেরকম আমাকে যদি আটকে বাংলাদেশ। ফেলে? তখন আপনাদের সবাইকে টান দিয়ে নিয়ে যাব। সম্ভব না। না, আটকাবে না। সম্ভব না কেন? কারণ আমি শুনেছি যে আপনারা দুজন খুব শিগগিরই বিজনেস স্টার্ট করবার প্ল্যান করছেন। সেটা কি নিয়ে? এখনো মাথায় বেশ কিছু প্ল্যান আছে, এখনো এক্সিকিউশনে আমরা নামিনি। বাট তার আগে যে ফান্ডিংটা লাগে আমরা দুজন ওইভাবেই প্ল্যান করছি। বা যে ঠিক আছে, মানে করবো আর কি, খুবই ইনিশিয়াল স্টেজে আছে আমাদের প্ল্যানগুলি, বাট হবে, সুন হবে। আপনার যে অ্যানিভার্সারি গেল গত 6 ডিসেম্বর, সে সময় আপনি একটি পোস্ট দিয়েছিলেন, মানে আমার খুব মজা লেগেছিল যে সেলিব্রেটিং 1 year with husband, annoying, yes, forgetful, absolutely, gets screamed at daily, it's my brain constantly, still Saif is your favorite person, unfortunately, Yes. also yes, how sweet. He is my favorite person. He is my favorite. I love him. এবং আপনার একটা ভিনটেজ হার্ট আছে, সেটা আমি ফিল করেছি যখন বিয়ের দিন আপনি 41 বছর পুরনো আপনার মায়ের শাড়ি পরেছিলেন। মানে কোন ভাবনা থেকে এটি করেছিলেন? আমার শাড়িটা আমি শাড়ি হিসেবে পরবো এটা আমার প্রথমে ছিল না মাথায়। আমার প্রথমে ছিল আমার বিয়েতে আমার শাড়িটা কোথাও না কোথাও ইউজ হবে, সেটা হয় ওড়না হতে পারে, শাড়ি কেটেও তো ওড়না বানায়, জি, জি। যে কোনো একটা কিছু জি। হতে পারে। বাট পরে শাড়িটা আসলে এত ভালো ছিল, হয়তো আমি পরবো বলেই শাড়িতে একটা স্ক্র্যাচ পড়েনি। শাড়িতে তো স্ক্র্যাচ না, ওই যে কিছু একটা ছিঁড়ে যায়, সুতা উঠে, কিচ্ছু হয়নি। পরে আমি শাড়িটার দিকে তাকিয়ে ভাবলাম যে এটাই আমার আক্তের শাড়ি, বিয়ে পরার সময় শাড়ি হোক। তারপর আমার যে ডিজাইনার ছিল ওয়াহিদা স্নান্দনিক, ও বললো আপনি শাড়িটা কেটো না। আমার যে না, এটাই থাকবে শাড়িটা। সো এইটাই। বাহ। আর আমি মার মতো জীবনযাপনও করতে চাই, থাকে না একটা মায়ের ছায়া, মায়ের গয়না পরে মেয়েরা, মায়ের শাড়ি, মায়ের এগুলি। আর আমার মা তো একটা জিনিয়াস ওম্যান, একদম সো একদম জিনিয়াস, শি ইজ সাচ এ সুইট হার্ট। আর আমার তো মনে হয় যে উদারতার তো বাবা থেকে পাওয়া। বাকি আজকে আমি যে বসে আছি, আমি জানি এই চেয়ারে বসে সবাই মায়ের প্রশংসা করে, আমিও একই কথাই বলবো যে পুরোটাই মার কারণে। বাট আমার মা আমার দুঃখের সময় যেরকম আমাকে সাপোর্ট দিয়েছে, দুঃখের সময় মানে যে টাইমটুকু খুব মানে প্রত্যেকেরই তো কম বেশি এটা খারাপ সময় যায়, এইরকমভাবে কেউ এটা করতে পারে না। হয়তো পারে, বাট আমার মা ডিফারেন্ট, সে ডিফারেন্টভাবে আমার টেক কেয়ার করেছে। সেই দুঃখের সময়টা নিয়ে আমি একটু কথা বলতে চাই, কারণ আমরা একটু উপরে উপরে বিষয়টা টাচ করছি না আসলে, কিন্তু আসলে জীবনের সবকিছুই তো আসলে সত্য এবং সব সত্যই সুন্দর। তো 2011 সালে আপনি বিয়ে করেছিলেন বিখ্যাত স্থপতি এনামুল করিম নির্ঝরকে, এবং 2013 সালে বোধহয় আপনাদের বিচ্ছেদ হয়েছিল। 13-14। আপনার কি মনে হয় যে দুজন ভালো মানুষ একসাথে বিয়ে করাটা ঠিক হয় না, ভুল সিদ্ধান্ত ছিল, নাকি সময়টা ঠিক ছিল না? সময়ের উপর দোষ দিয়ে লাভ নাই। সময় হচ্ছে ভালো খারাপ আপনি করি। জি। আমি যেমন নজরে বিশ্বাস করি না। অনেকে বলে না হাজব্যান্ড ওয়াইফ ছবি দিলে নজর লাগে, কই আমি আমার হাজব্যান্ড ছবি দিচ্ছি, আমাদের তো নজর লাগছে না। ডিপেন্ড করছে যে বলে যে আজকে আমরা ছবি দিয়েছি, আমাদের বাসায় এসে আজকে গন্ডগোল হলো জামাই বউয়ের। তো গন্ডগোল কেউ একজন করেছে বলে গন্ডগোল হয়েছে, যদি কেউ গন্ডগোল না করতো গন্ডগোল হতো না। তো সময়ের উপর আমি দোষটা পাই না, দোষটা পাই আমার উপরে বা আমাদের সিচুয়েশনের উপরে। তো হ্যাঁ, দুজন ভালো মানুষ একসাথে ভালো ছিলাম না। অবশ্যই সে ভীষণ ভালো মানুষ, সে এখনো ভীষণ ভালো আছে, অন্যখানে সে খুব সুন্দরভাবে সংসার করছে। আমি এখন যেখানে আছি আমি ভীষণ সুন্দরভাবে সংসার করছি। সো আমাদের একসাথে সংসারটা হয়নি, এতটুকুই। ওকে। ইটস নর্মাল, ইটস ভেরি নর্মাল। এখনকার সময় তো অনেক নর্মাল এটা। হ্যাঁ, এখন সহজে বলছি, বাট 13 সালে 14 সালে সহজে বলতে পারিনি, কারণ তখন তো একটা টার্মোয়েলের মধ্যে দিয়ে যাওয়া। বাট সময় গেলে সবকিছু সুন্দর হয়, এখন সব সুন্দর, সবাই সুন্দর আছে, সবাই সুখে আছে এখন। বাহ। আমি এও শুনেছি যে যখন আপনাদের সংসার ছিল, আপনি ওপার বাংলা থেকে চলচ্চিত্রের প্রস্তাব পেয়েছিলেন, এবং সেটাও প্রসেনজিতের বিপরীতে, এবং
সে সময় আপনি সিনেমাটি করেননি কারণ তখন শাশুড়ি মারা গিয়েছিলেন। সেই সময় কথাটি একটু শুনি। এটা 2013 সালের কথা। 22শে অগস্ট আমার এক্স হাজব্যান্ডের মা মারা গেলেন। তো আহ, আমার শুটিংয়ের ডেট মানে আমরা যাব, আমি আমার মা যাওয়ার কথা ছিল 28 29 তারিখে টিকিট কাটা আমাদের। তো অ্যাক্সিডেন্ট হয়ে গেল লাইফে একটা, আর আমার তখন শুটিং ক্যান্সেল করতে হলো। আমি তখনই জানিয়ে দিয়েছিলাম ওনাদেরকে সাথে সাথে, কারণ ওখানে যার সাথে আমার সম্পর্ক ছিল তারও বেশ কিছু ফ্রেন্ড সার্কেল ছিল এবং যারা এই অঙ্গনেই জড়িত, তাদেরকে জানিয়ে দেওয়া হলো। তারপরে আবার আমাকে একটু সময় দিয়েছিল 2 উইকস মতো, হ্যাঁ, যে ঠিক আছে, কারণ এটা তো অ্যাক্সিডেন্ট, কিছু করার নাই এখানে। তো ওরা আমাকে 2 সপ্তাহ বা এইরকম কিছু দিন সময় দিয়ে বললো যে ওকে ফাইন, শেষ করে তারপরে আসো। বাট আমাদের রিচুয়াল তো 40 দিন একটা রিচুয়াল আছে, 40 দিন রিচুয়াল। শুধু তাই না, তখন আমি শুটিং করতে পারতাম না। আমি যদি চাকরিজীবী হতাম রুমান ভাই, তাহলে কিন্তু আমি ঠিকই অফিস করতে পারতাম। 4 দিন পর থেকে হয়তো আমি অফিসে জয়েন করতে পারতাম। আমার হাজব্যান্ডের মা যেহেতু মারা গেছে, আমি তাকে রেখে 4 দিন বা 7 দিন পর অফিস জয়েন করতে পারতাম। ফিল্মের শুটিংটা করতে পারতাম না, এটা আমি এখনো পারবো না। সো কারণ এটা আবেগ দিয়ে এটা করতে হয়। আবেগের ব্যাপার। আর সবচেয়ে বড় কথা কি, মা তো, আর উনি আমার সাথেই ছিলেন, মানে উনি আমাদের সাথেই আর কি থাকতেন। তো এটা কি সম্ভব? সো এটা কখনোই সম্ভব না। হ্যাঁ, বলতে পারেন প্রসেনজিৎ এত বড় একটা স্টার, তার সাথে আমার এবং হাজব্যান্ড ওয়াইফের একটা ক্যারেক্টার এবং একটা প্রপার প্রোটাগনিস্ট আর কি, film। প্রপার ফিল্ম আর কি। কারণ 2013 কথা 13 কথা, বলছিলেন, তখন তার জাস্ট আগে 12তে জয়াপা কাজ করা আবর্ত, শুরু করেছে। জি। আবর্তন, হ্যাঁ, এগুলো আবর্তনই না? আবর্ত। হ্যাঁ, আবর্ত, ইয়েস। কি সুন্দর একটা মিষ্টি গান ছিল এই সিনেমাতে। তো হ্যাঁ, এইটা ওই সময় যদি হতো, জিনিসটা হতো। বাট আমার লাইন তখন ওইদিকে না, যে অন্যদিকে গেছে, এতটুকুই। কিন্তু সেই বছরই তো আসলে আপনাদের বিচ্ছেদ হয় হ্যাঁ, এবং তারপর আপনি লন্ডনে চলে গিয়েছিলেন 4 বছরের জন্য। না 4 বছর না, আরো অনেক কম সময়। যেটাই হোক, আপনি গিয়েছিলেন এবং কেন, মানে আমাদেরকে একা রেখে আপনি কেন চলে গিয়েছিলেন? মানে তখন কি অভিমান করে কিংবা নিজেকে সবার কাছ থেকে আড়াল করবার জন্য আপনি চলে গিয়েছিলেন? এটা একটা কারণ। এটা কারণটা কি, স্বাভাবিকভাবে যখন আমি বিয়ে করেছিলাম, এই বিয়েটা একটা মানে আমার আত্মীয় স্বজন ঠিকভাবে মেনে নেয়নি। স্বাভাবিকভাবেই বাবা মা তো মূল, এবং আত্মীয় স্বজন। আর যেহেতু আমরা খুবই মানে আমার পুরো পরিবারের সাথে আমরা জি। খুবই ক্লোজ, আর আমি সবার আদরের, আমিও ভীষণ আদরের। তো সবার অমতে গিয়ে বিয়ে করাটা মেনে নেয়নি, কিন্তু আমরা সবাই ইমোশনাল জাতিগতভাবে, তারপরে সবাই মেনে নিল। জি। হ্যাঁ, খুব সুন্দরভাবেই সবাই মেনে নিল একটা সময়ের পরে। তো মেনে নেওয়ার পরের যে ধাক্কাটা, এইটা আবার কেউ অ্যাকসেপ্ট করতে পারছিল না। আর মানুষ কি, আমি তো পারছিলাম না। সো আমার তখন মনে হয়েছিল যে ওই সময়টা আমাকে গিয়ে রাজশাহীতে থাকতে হবে, কারণ থাকবো কোথায়, রাজশাহীতে গিয়ে থাকতে হবে। কারণ আমার তখন এখানে তো বাসা বলতে একটা বাসাই ছিল যেখানে আমি থাকতাম। তো রাজশাহীতে যাওয়া হতো না আমার। মানে পরিবার আমাকে খুবই উপর থেকে ভালোবাসতো, কিন্তু আমি নিজে থেকে তাদেরকে কি বলবো, বা টাইমটা আমার খারাপ যেত, বেটার আমি দূরে কোথাও যাই, আমার মতো করে আমি আমার ওই বাজে টাইমটা এমব্রেস করি। সো আমি চলে গেছি। আমি ওখানে যে ছিলাম বেশ কয়েক মাস, বেশ কিছু অনেক দিন। তারপরে আমি যখন একটু হাতে টাকা পয়সা শেষ হয়ে যাচ্ছে, হ্যাঁ, সো সব কিছু মিলে বললাম না যে আমি কোথায়, তখন আমার বাবা মাকে পরিণত হওয়ার পরে মানুষ বাবা মাকে হেল্প করতে চায়, বাবা মাকে খুবই ভালো রাখতে চায়, সেখানে আমার তাদের থেকে নিয়ে কিছু একটা করতে হচ্ছে। দিশেহারা যখন হয়ে যাচ্ছি, তখন ভাবছি কি করব, সেটেল হয়ে যাব নাকি ওখানে। উপায় তো থাকেই, সেটেল হওয়ার বাইরে হয়ে যাচ্ছি বা কি করব। আমার এই যে দুই ফ্রেন্ডের আপনি পড়লেন ওদের লেখা, এরা আমাকে সেকেন্ড লাইফ দিয়েছে। আমি যখন ডিপ্রেশনে, তখন একটা ডিপ্রেশন টাইম যাচ্ছে একা একা, আমাকে রিদি জাস্ট থাকে না যে টান দিয়ে তুলে নিয়ে আসে এক জায়গা থেকে, কোনো একটা এঞ্জেল এসে আপনাকে নিয়ে আসে যে আর থাকতে হবে না ওখানে। আমি ভাবছি সে কী করবো, কারণ কাজ বাদ দিয়েছে আমি 10 সাল থেকে, হ্যাঁ, তখন 4-5 বছর আমার একটা ব্রেক। জি। কে নিবে আমাকে? আর আমার তখন টাকা লাগবে, আমি চলবো কিভাবে? আমি রিদি আমার ফ্রেন্ড আমাকে 3 মাস রাখবে, 6 মাস রাখবে, এরপর 6 মাসই বা কেন থাকবো আমি অন্য কারো? আর
ইভেন কেন আত্মীয় স্বজনকে আমি ফেস করতে তখনও রেডি ছিলাম না। জি। ও জাস্ট আমাকে একটা ম্যাজিক্যালি নিয়ে আসলো যে এখন চলে আসতে হবে, এখন এসে কাজ শুরু করতে হবে, কাজ হবে। আমি চলে আসলাম ওর কথা শুনে, তারপর আব্বু আম্মু বললো ঠিক আছে চলে আসো। দেশে ব্যাক করলাম। দেশে যখন ব্যাক করলাম, এয়ারপোর্টে আমার ফোন আসলো। আমি জাস্ট ল্যান্ড করেছি হিথ্রো টু দুবাই টু ঢাকা, জাস্ট ল্যান্ড করেছি। সাজু ভাই ফোন দিয়েছে আমাকে, আমাদের সাজু খাতে। ও তুমি ল্যান্ড করছো? আমি বলছি, হ্যাঁ করছি। ঠিক আছে, আমাকে ইমরাউল রাফাত ফোন দিবে, হ্যাঁ একটু ফোনটা ধরো। আলাম আচ্ছা ঠিক আছে। তারপর রাফাত ফোন দিল না, আমার তো কলিং বেল একটা সিরিজ চলতো, ওইটা আমার স্টার্ট করলাম আমি। ওইটা নাকি আরেকটা ওর 7 পর্ব কিছু একটা স্টার্ট করলাম। তখন যেটা হলো, তখন এই কাজ, তখন আমি কিছু কাজ আবার ওই 10 দিন করে কাজ করি মাসে। এই কাজগুলি আমাকে আমার কাজের ক্ষুধা মিটাচ্ছিল না, কিন্তু আমার পেটের ক্ষুধা মিটাচ্ছিল। আমি ফাইন্যান্সিয়াল একটা প্রপার সাপোর্ট পাচ্ছিলাম, যে সাপোর্টে আমি Survive করতে সার্ভাইভ পারছো। করছি আরাম করে। যেরকম আমি একটা লাক্সারি জীবন থেকে বের হয়েছি, বাবা মা আমাকে যেভাবে রেখেছে, আমি আমাকে এতদিন যেভাবে রেখেছি, ঠিক একইভাবেই আমি একটা সুন্দর করে নিজেকে গুছিয়ে বাড়ি নিলাম, গাড়ি নিলাম, জাস্ট টুকটুক করে আবার বাহ। লাইফস্টাইল স্টার্ট হলো। তো ওই সময়গুলো আপনাকে কি শিক্ষা দিয়েছে? শিক্ষা দিয়েছে যে হতাশ হওয়া যাবে না। জীবন তোমাকে সুন্দর একটা জায়গায় ডিরেকশনে নিয়ে যাবেই। তুমি হতাশ হয়ে গেলেই লাইফ তোমাকে ভালো কিচ্ছু দেবে না, কারণ হতাশা জিনিসটাই সবচেয়ে খারাপ জিনিস। তো আমি এর আগেও ইন্টারভিউতে বলেছি রোমান ভাই, যে কাঁদতে ইচ্ছা করলে ইচ্ছা মতো কাঁদো। আমি তো কাঁদি, হ্যাঁ, ইচ্ছা মতো কাঁদো, ইচ্ছা মতো মন খারাপ হলে সেটাকে মন খারাপ হতে দাও, জি। চেপে রেখো না। কারণ চেপে রাখা মানেই কিন্তু নিজেকে সাপ্রেস করা, রাইট? রাইট। সো উদারভাবে দুঃখটাকে পানির মতো বিলিয়ে দাও, শেষ। আমি এই কাজটা করি। আপনাদের কেন সম্পর্ক ছেদ হয়েছিল সেটি সেই আলাপে যাব না। তো জানতে চাই বিয়ের কতদিন পর আসলে বুঝতে পেরেছিলেন যে দিস ম্যারেজ ওন্ট ওয়ার্ক? এটা খুবই পার্সোনাল। ওকে। ওকে। এটা না বলি, ইটস ভেরি পার্সোনাল। ওকে। তো এটা তো অ্যাটলিস্ট বলেন যে 2013 সালে আপনার বিচ্ছেদ হয়েছিল এবং তারপর 2024-এ আপনি বিয়ে করলেন। মাঝের সময়টায় ইন্ডাস্ট্রির কারো কাছ থেকে আপনি প্রেম বা বিয়ের অফার পাননি? হ্যাঁ, কিন্তু স্বাভাবিক, এটা তো আসবেই, এর তো বেশ কিছু এসেছে। বাট আমার একটাই টার্গেট ছিল রোমান ভাই, ইন্ডাস্ট্রির কাউকে আমি বিয়ে করব না। ওকে। দ্যাট ডাজন্ট মিন যে আই ডোন্ট লাইক এনিবডি। অফকোর্স আমার ইন্ডাস্ট্রির কলিগ পছন্দ, যারা আমার ফ্রেন্ডস, সবাই সব কিছু ঠিক আছে। বাট সামহাও আমার সবসময় মিডিয়ার বাইরের মানুষকে বিয়ে করার ইচ্ছা ছিল। যখন 4 সালে আমি এসেছি, আমার ফ্রেন্ডরা বলতো না, হো হিরো কত সুন্দর, ওকে বিয়ে করবা, নায়কটাকে বিয়ে করবি না কি, ওর সাথে প্রেম করছিস কিনা, সবাই তো এটা বলে। পরিবারের মানুষেরও তো বলতেই পারে যে আচ্ছা ওরা একসাথে শুটিং করছে, কাজ করছে, ওর সাথে প্রেম হলে খারাপ কি। আমার কখনো কখনো ইন্ডাস্ট্রির কারোর সাথে, সেই অর্থে যদি আপনি বলেন যে এর পিছনে বিয়ে নিশ্চয়ই করবো, কারণ আছে। কারণ আমার মাইন্ডে ছিল না যে আমি আমার মিডিয়ার কাউকে কারোর সাথে প্রেম বা বিয়ে করব। ওকে। এটা আমার কখনো, এটা থাকে না কিছু রোড ব্লকস। ও তার মানে আপনার এত দীর্ঘ ক্যারিয়ারে কখনোই কারোর সাথে প্রেম হয়নি ইন্ডাস্ট্রি? ইন্ডাস্ট্রির কারোর সাথে হয়নি। আচ্ছা। আপনি কোনো হিরো বলেন, কোনো ডিরেক্টর বলেন, এটা আমি just বলে দিলাম। আমার বাহ, ইন্ডাস্ট্রির কারোর সাথে আমার কখনো প্রেম হয়নি। ইউ হ্যাভ অ্যালার্জি? না, নট অ্যালার্জি, আই লাভ দেম, আই লাভ অল অফ দেম। হ্যাঁ, মানে লাভ মানে ইন দ্য সেন্স, হ্যাঁ, বাট আমি আমার হাজবেন্ড হিসেবে রাইট। আমি Okay. এদের কাউকে এমন হতে পারে যদি প্রেমও হতো আমি বিয়ে করতাম না। মানে অনেস্টলি বলছি, মানে আমি বিয়ে করব না ইন্ডাস্ট্রির কাউকে, ব্যাপারটা এটা। আচ্ছা, এবার কিছু ছোট ছোট প্রশ্ন, ছোট ছোট উত্তর চাই আর কি। ওরকম ভারী কিছু না, আপনি ভয় পেন না। আপনি ও আল্লাহ, রিমান্ড রুম না বলা আচ্ছা, হয় এতক্ষণ এটাকে। কি ভয়ের কোনো প্রশ্ন করেছে? না, একদমই না, এতক্ষণ তো একদম, গল্পই করছি। হ্যাঁ হ্যাঁ। আপনি মিথ্যা বলেন কখনো? এমন মিথ্যা বলি যে মিথ্যাটা, হোয়াইট লাইস? হোয়াইট লাইস তো সবসময় বলি। এটা কিন্তু কম বেশি, মাকে আম্মা বললো কখন যাবি, আসবি কখন, আমরা রাত 1টায় আসলে ঢুকলাম 3টায়, কথার কথা। হোয়াইট লাইস। আপনার সাথে যারা অন্যায় করে তাদেরকে কি খুব খুব সহজে ক্ষমা করতে পারেন? সামটাইমস করি, সামটাইমস করি না, ডিপেন্ড করে। শেষ কবে কাকে ক্ষমা করেছেন? শেষ এর মাঝে আমার সাথে খুব অন্যায় কেউ কিছু করেনি, একজন করেছে। কোন পাগল। ডিরেক্টর? না না, ও ইন্ডাস্ট্রির কারোর সাথে, আপনি আমাকে কোনাও করে এদের সাথে আমার শুধু প্রফেশনাল রিলেশনশিপ। আমার Okay. ইন্ডাস্ট্রিকে আমি আমি বিলং করি, আমার ইন্ডাস্ট্রিতে আমি এই কাজে আছি, এটাই আমার রুজি, আমি ভালোবাসি। বাট এদের সাথে আমার ভালোবাসার ওই কেউ আমাকে ওই দুঃখটা দিবে, হার্ট করবে, এরকম কিছু না। আচ্ছা, তাহলে কার কথা বলছিলেন?
এটা একটা অন্য মানুষ হার্ট করেছে, মাফও করে দিয়েছে, পাগল ছাগল। মাফ করে দিই আর কি। ওকে, এখনো কি কোনো চরিত্র পাওয়ার জন্য আপনি অডিশন দিতে রাজি আছেন? অফকোর্স, দৌড়ে যেটা দৌড়ে অনেকে একটু প্রেজুডিস থাকে, ক্রল করে করে অডিশন দিতে রাজি আছে। তারপর অডিশনে বাদ পড়ে গেলে? পড়ে গেলাম, ওটা আমি তো বললাম যে ঠিক আছে হয়েছে। ওই লজ্জা নাই, প্রিজুডিস নাই আমার যে আমাকে ডেকেছেন তারপর আমাকে বাদ দিয়ে দিলেন, ওইটা না। ওকে, যদি প্রধান চরিত্রে আপনাকে একটি সিনেমার অফার দেওয়া হয় যেটা আপনাকে আপনার জীবনে নিয়েই হবে আসলে, আপনি কি সেই ছবিটা করবেন নাকি অন্য কাউকে কাস্ট করতে বলবেন? যদি প্রডিউসার ডিরেক্টর আমার হয় তাহলে আমি সেখানে অ্যাক্টিং করব না, কিন্তু যদি আপনি ডিরেক্টর আপনি প্রডিউসার হন, অন্য কেউ আমাকে অফার করে, অফকোর্স করব, কারণ আমার গল্প, জীবনের গল্প সুন্দর তো। আপনি কাকে চাইবেন আপনার জীবনের গল্পে অ্যাজ এ অ্যাজ প্রডিউসার? এ প্রডিউসার একজন ভালো প্রডিউসারকে চাইবো। ওকে, একটু ট্রিকি কোশ্চেন ছিল নাকি, তাহলে আমি বুঝতে পারিনি প্রশ্নটা হয়। কিছুটা তো ট্রিকি। ট্রিকি ছিল, আচ্ছা আমি এখনো ধরতে পারছি না রুম্মান ভাই, আমি আপনার মতো নটি না এত, হ্যাঁ আমি এত নটি না। আচ্ছা, এমন কোন চরিত্র কি আপনি করেছেন যা শেষ হওয়ার পর আপনার সাথে থেকে গেছে? লিলিত, লিলিত, এই ঈদে একটা এই কাজ ঈদে গেল গেল আর লিলিত, কি। হ্যাঁ অমীমাংসিত, মহানগর। ওকে, এখনো আছে আপনার মাঝে? বাহ। এখন নেই, বাট আমি বলছি যখন আমি কাজ শেষ করেছি তারপরে থেকে গেছে আর কি, অনেকদিন দীর্ঘ সময় ধরে থেকেছে চরিত্র। আর এমন কোন চরিত্র যেটা আপনার বাস্তব জীবন কিছুটা বদলে দিয়েছে, আপনার দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছে? না, আমি আজ পর্যন্ত যে চরিত্রগুলি করেছি সেই চরিত্রগুলি, যদি আমি লাস্টে চরিত্রের কথা বলি লিলিত, ওইটা আমি তানজিক আমিন এই চরিত্রের মানুষই। বাহ। সো বেসিকলি না। যদি আপনার জীবনে কোনো একটা অনুভূতি বা অধ্যায়কে বকুল ফুলের মালা বানাতে বলা হয়, কোন স্মৃতিটা গেঁথে রাখবেন? যদি আমাকে জীবনের কোনো একটা অনুভূতি বা অধ্যায়কে বকুল ফুলের মালা বানাতে বলা হয়, কোন স্মৃতিটা গেঁথে রাখবেন? ও মা গো মা গো মা, কঠিন হয়ে গেল না? কঠিন হয়ে গেল, কোনটা ছেড়ে কোনটা রাখবো, কি করবো কয়েকটা সেটা বলে ফেলেন ভাবছি। যেটা ইনস্ট্যান্ট মনে আসছে। আমার আর আমার সাইফের কোনো কিছু একটা, অফকোর্স। দেখেছেন ভাইয়া, মানে এখন আপনার ভাইয়া, স্মৃতিগুলো নিয়ে ভাইয়া এই শো মালা দেখার পরে গাঁথতে। বলবে আমাকে, বলবে যে, আর কত নাটক করবি তুই, ও আমাকে বলে আর কত নাটক করবি তুই, আমাকে শুধু খোঁচায় যদি অ্যাক্টিং, অ্যাক্টিং বন্ধ কর। বাহ। যদি অনলাইন আর অফলাইন জীবনের মধ্যে একটিকে বেছে নিতে বললে আপনি কোথায় বেশি স্বস্তি খুঁজে পান? অনলাইন তো একটা টাইম ওয়েস্ট করার জায়গা, হ্যাঁ এটা জাস্ট আমরা স্কিপ করি, ব্রেনটাকে ব্যস্ত রাখার জন্য করি। অফকোর্স অফলাইন। অফকোর্স। আমার শান্তির জায়গা কিন্তু হচ্ছে আমার টিভি, ওকে, আমি নেটফ্লিক্স দেখছি, আমি আমার দেখছি, এটা আমার জন্য ভীষণ। এখানে তো কোনো ভুল ছিল না, এই কথাটি আপনি কাকে বলতে চান কিন্তু কখনো বলা হয়নি? এখানে তো কোনো ভুল ছিল না, না এটা আমি কাউকে বলবো না, এটা অন্য মানুষের আমাকে বলা উচিত। আপনাকে যদি প্রশ্ন করা হয় আপনি বলুন, আপনার কাউকে বলার নেই? মানে এখানে তো কোনো ভুল ছিল না মানে কি আমার সরি বলতে হবে নাকি? কিছু একটা সম্পর্কে হতে পারে, হ্যাঁ সম্পর্কে, অফকোর্স সম্পর্কটা তো সম্পর্কের ভুল ক্ষেত্রে। ছিল না, কিংবা কোনো ঘটনা তো ভুল ছিল না, কিংবা এরকম কিছু ট্রিকি। আমি আমার বিয়ের আগে যে এক্স, তাকে হয়তো এটা বলতে পারতাম। হ্যাঁ এটা তাকে বলা যায়, এছাড়া আর কাউকে বলা যায় না। বিয়ের আগে? হ্যাঁ, এখন হ্যাঁ। বলতে চান না? না এখন না, এখন আর কিছু বলতে চাই না, এটা আগের এটা হতে পারে। ওকে, দেখতে দেখতে আজকের পডকাস্ট একদম শেষ হয়ে গেল, আহা হাউ সুইট। কিন্তু কোনো উঠতে ইচ্ছে করছে না, স্পাইস, আমি স্পাইসলেস, আমি স্পাইস। নিজেও স্পাইস খাই না তো জানেন তো। ও খাই রিয়েলি? না কেন, আমার ওই, ইয়া হচ্ছে একটু বিদেশি, আমার জিহ্বা একটু বিদেশি জিহ্বা, আমি একদমই ঝাল খেতে পারি না। কিন্তু স্পাইস পাওয়ার জন্য তো আজকে বসেনি, আজকে এখানে ক্লাস করতে বসেছিলাম এবং ক্লাস খুব ভালো হয়েছে, অনেক কিছু শিখলাম আপনার কাছ থেকে, তবে অনেক গল্প কিন্তু বাকি রয়ে গেছে, সেগুলো আরেকদিন হয়তো করা হবে আপনার সাথে। আপনার কেমন লাগলো ক্লাস? শিখতে পেরেছি আপনার কাছ থেকে কিছু? আমি আপনার একটা জিনিস খুব ভালো লাগে যে আপনি ফ্লোর দেন খুব সুন্দর করে, আর আপনি ভেতরে ঢুকে গিয়ে কোথায় নক করলে কি বাইর হবে, এইটা যে আপনি এত পাক্কা খেলোয়াড় এ ব্যাপারে আপনি, সো ইউ ডিড ইট ভেরি ওয়েল।
থ্যাংক ইউ। মানে দর্শকদের ক্রাশ আমাকে এত প্রশংসা করেছে, আজকে তো আমার রাতে ঘুম হবে না। তো ঘুমায়েন, ঘুমের ওষুধ দিয়ে দিব। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ রুম্মান ভাই। আপনাকে আমার ভীষণ পছন্দ, এটা আপনি জানেন। আর আমার পরিবারের মধ্যে এসে কথা বলছি বলেই খুব আরাম হতো যদি পাটা তুলে একটু জায়গায় এভাবে কথা বলতাম, কারণ আমরা তো ওই আরামটাই আমাদের কাছে চ্যানেলটা দেয় আর কি, অলওয়েজ। আর ইন ফ্রন্ট অফ ইউ ওই আরামটাই চাই। সো থ্যাংক ইউ সো মাচ। কিন্তু আপনাকে একদিন দেখে মন ভরছে না, আপনাকে নিয়মিত মাছরাঙা টেলিভিশনের পর্দায় দেখতে চাই, আপনাকে উপস্থাপনা পেতে চাই। উপস্থাপনা আপনারা আমাকে নিয়ে নিয়েছেন অলরেডি। ও মাই গড, ইয়েস। একটা লম্বা কাজ এটা করছি, final হয়ে গেছে। ফাইনাল হয়ে গেছে। ড্রামাটা আপনি এক্সট্রা ভাবে করছেন, বাট ঠিক না আছে, ইউ তাহলে নো দ্যাট দর্শকদের অলসো। না না আমি কিছুই জানি না, আমি দর্শকদের জন্য চমক হিসেবে রেখে দিলাম সামনে কি আসছে। সামনে কি আসছে, ঠিক আছে, দর্শক জানবে। আমি একটু দর্শকদের কাছ থেকে বিদায় নেই। আলো নিভে এলে গল্প কিন্তু শেষ হয়ে যায় না, শুধু থেকে যায় কিছু না বলা কথা, কিছু অমীমাংসিত অনুভূতি, যেন কালপুরুষের আকাশে ঝুলে থাকা অসমাপ্ত এক নক্ষত্রপুঞ্জ। আজকের পডকাস্টে তানজিকা আমিন তো নতুন করে আমাকে আবারও মুগ্ধ করলেন। ডিয়ার ভিউয়ার্স এন্ড লিসেনার্স, আপনাদের কেমন লাগলো আজকের পর্ব অবশ্যই জানাবেন। আসছে শনিবার রাত 9টায় আবার দেখা হবে নতুন কোনো গল্পে, নতুন কোনো অনুভবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, ভালো অনুভবের সাথে থাকুন। বিদায়।